ওয়ালাইকুম আসসালাম স্যার। ভেরি গুড আফটারনুন। আশা করছি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আমি ভালো আছি, আপনারা ভালো আছেন স্যার? জি জি। তো শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। টুডে উই আর গোয়িং উইথ আওয়ার লেকচার 7 and we will talk about our principles of business taxation, basically deferred tax. And in my previous class I am in the position of sorry to say I could not able to make you understand that item deferred tax. যদি আমি ভুল না করি গতদিন মনে আমাদের শেষের দিকে ডিফার্ড ট্যাক্স নিয়ে যখন কথা বলেছিলাম, এই আলোচনাটা মনে আমার নিজের কাছেই ভালো লাগেনি, মানে আমার নিজের কাছে বোধগম্য হয় নাই, যে কারণে আজকে কিন্তু আমরা ডিফার্ড ট্যাক্স দিয়েই আলোচনা শুরু করব। ঠিক আছে স্যারেরা? এইটা এবং আমরা আসলে একটু ডিরেইল ছিলাম শেষের দিকে কোনো কারণে, হয়তোবা আমি নিজেও ডিরেইল ছিলাম মনে হয়, ফলে ডিফার্ড ট্যাক্স আমি গতদিন আপনাদেরকে বোধগম্য করানোর সুযোগ আমার হয়নি। তো আশা করি আজকে আপনারা সুযোগটা দিবেন এবং আমরা উই উইল এনজয় দ্য ক্লাস and this is our last class regarding our principles of taxation. Okay স্যারেরা? তো আমরা মনে হয় বেশ পার্টিসিপেন্ট চলে আসছি, আমরা শুরু করছি। Normally we are now formally going. Here is an example. আজকে একটু আমার সঙ্গে সঙ্গে যেতে হবে এবং গতদিনের ধারাবাহিকতা বলি, আপনারা প্রশ্ন একটু পরে করলে আমার জন্য সুবিধা হয় বুঝাতে গিয়েও। আবারও বলি, গতদিনের আলোচনাটা মোটেই ভালো হয়নি, আমি নিজেই সন্তুষ্ট না, ফলে আজকে আশা করি আপনাকে আমি বুঝাতে পারবো। এইটুক পড়ুন একটু আপনারা। Here assets book value or purchase price টাকা 1000, ওকে। এবং আমরা বলছি অ্যাকাউন্টিং পারপাজে আমরা স্ট্রেট লাইন বেসিস ইউজ করি। স্ট্রেট লাইন বেসিস আমরা জানি এভরি ইয়ার ডেপ্রিসিয়েশন উইল রিমেইন সেম। তো 5 বছর যেহেতু বলা আছে সেই হিসাবে আমরা এখানে মনে হয় 200 টাকা বের করা আছে। The company claims tax depreciation of 25% year on a reducing balance basis. কোম্পানি কি করে? কোম্পানি যে ট্যাক্স ডেপ্রিসিয়েশন সুযোগ পায় সে 25% রিডিউসিং ব্যালেন্স মেথডে পায়। The applicable rate of corporate income tax assume 35% and the net value is subtracted. এবং এটাই স্বাভাবিক। আপনারা অঙ্কটা কি বুঝতে পেরেছেন কি আছে ঘটনা ছোট্ট করে? একজন একটু শেয়ার করবেন যাতে আমি অন্তত বুঝতে পারি যে আপনারা শুনছেন আমার কথা। মেশিনটা 1000 টাকায় কেনা, এটা 5 বছরের জন্য, তাহলে স্ট্রেট লাইনে এভরি ইয়ার ডেপ্রিসিয়েশন উইল টাকা 200 বাট ট্যাক্স ডেপ্রিসিয়েশন 25% অন রিডিউসিং ব্যালেন্স বেসিস। তাই যদি হয় তাহলে ঘটনাটি এরকম ঘটে কিনা দেখুন তো একটু। পারচেজ when purchase 1000 year 1 2 3 4 ইয়ার 1 2 3 4 এইভাবে আপনাকে আমি একটা উদাহরণ দিয়েছি দেখুন, মানে যেটা আছে। তাহলে প্রত্যেক বছরে যদি 1000 হয় তাহলে ইয়ার 1 এর শেষে ক্যারিং ভ্যালু কত আসবে? দ্যাট ইজ হিয়ার মেনশনিং অ্যাকাউন্টিং ভ্যালু 800 টাকা। জি স্যার। সেকেন্ড ইয়ার 600 টাকা, থার্ড ইয়ার 400 টাকা এবং আমাদের ফোর্থ ইয়ার, আমি 4টা ইয়ার দিয়ে বোঝানোর চেষ্টা করছি, ফোর্থ ইয়ারে 200 টাকা। ট্যাক্স ভ্যালু কত থাকবে বলুন তো একটু? ফার্স্ট ইয়ার ডেপ্রিসিয়েশন 100,000 25%, তাহলে 250 টাকা প্রথম বছরের ডেপ্রিসিয়েশন। তাহলে ইয়ার 1 এ আমাদের ট্যাক্স ভ্যালু কত আসবে? 750 টাকা। 750 বছরে 750 টাকার উপরে 25% রিডিউস করতে হবে। ওকে, থ্যাংক ইউ। তাহলে এরপরে ডেফিনিশন দেখেন তো কত আসে? 750 এ 25% করলে একটু মিল করে দেখেন এইটা মেলে কিনা আমার সাথে শুধু। হ্যাঁ, আজকে আমরা হাতে হাতে এরকম গুলো করে ফেলবো যাতে আমাদের সুবিধা হয়।
এবং বিষয়টা খুব জটিল ছিল না, আমি গতকালকে আচ্ছা তাহলে বিয়োগ করলে কি এটা থাকে সাবস্ট্রাক্টেড ভ্যালু ইয়ার টু তে 563 টাকা। জি স্যার। ওকে, এইটা 25% বাদ দিলে আবার এটা হয় দেখেন, আবার 422 টাকা থেকে 25% বাদ দিলে এটা হয়। হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা, আমরা যেটা বলার চেষ্টা করেছি দ্য ডিফারেন্স বিটুইন দিস টু ভ্যালু, দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকাউন্টিং ভ্যালু এন্ড ট্যাক্স ভ্যালু, এটাকে আমরা বলছি ডিফারেন্স। তার ডিফারেন্সটা কত হয় দেখুন তো, পারচেজ ইনিশিয়ালি 0, নো প্রবলেম, ইয়ার 1 এ 50 টাকা, জি স্যার। ইয়ার 2 তে 37 টাকা, ইয়ার 3 নেগেটিভ 25, নেগেটিভ 116। ওকে, আচ্ছা এবার আসুন একটু শুধু কথা বলুন, আমরা যখন ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করেছি আমি কিন্তু আমাদের এই যে ডিফারেন্স যে 50 টাকার প্রভাবটা কি হবে, আমাদের ইনকাম কি বেড়ে যাবে, মানে আমরা কি বাড়িয়ে দিয়েছি আমাদের ইনকামটাকে, এইটুকু একটু বোঝেন কিনা বলুন। স্যার ইনকাম বেড়ে যাবে, মানে বেড়ে যাবে না, আমরা বাড়িয়ে দিয়েছি। হ্যাঁ বলুন। খরচ আমরা কম দেখাইছি এজন্য। আচ্ছা, আমরা কি খরচ কম দেখাইছি নাকি এখানে ট্যাক্সেশন ভ্যালুটা কত আছে দেখুন। স্যার অ্যাকাউন্ট ট্যাক্স ভ্যালু কম হয়েছে। আচ্ছা ট্যাক্স ভ্যালু কম হয়েছে, বাড়বে স্যার। আচ্ছা তাহলে 50 টাকার জন্য আমার ট্যাক্স বাড়বে। ওকে ফাইন, ইয়ার 2 তে কি হবে, সেম থিং। জি স্যার। লাস্টের দুইটা স্যার কমবে। কমবে, তার মানে আমরা বুঝতে পারছি অ্যাকাউন্টিং ভ্যালু যতক্ষণ পর্যন্ত ট্যাক্স ভ্যালুর থেকে বেশি থাকছে ততক্ষণের অর্থ হলো আমাদের কিন্তু এইটা ইনকাম ট্যাক্স অথরিটি যেহেতু মেনে নিচ্ছে না, আমাদের এইটার পরে নতুন করে ট্যাক্স আরোপিত হবে। ঠিক আছে স্যার, একটু বোঝার চেষ্টা করবেন। তাহলে ট্যাক্স যদি আরোপিত হয় তাহলে কি হবে, আমার কি ট্যাক্স বেড়ে যাবে কিনা, পরবর্তীতে ট্যাক্স বাড়বে কিনা? 50 টাকার স্যার এই 50 টাকার উপরে কি আবার 25% ট্যাক্স নিবে? না 20 না। 35%। আচ্ছা আবারও বলি, আমরা বলছি আমরা কিন্তু অ্যাকাউন্টিং হিসাব ট্যাক্স কত দিব সেটা তো সরাসরি আমরা যখন জার্নাল প্লেস করি ইনকাম ট্যাক্স ডেবিট ক্যাশ ক্রেডিট, আমাদের এই হিসাবের সাথে আমাদের ট্যাক্স অথরিটির কোনো সম্পর্ক নাই। এটা আমরা ঘরে বসে দেখছি কি করে আমরা এই মিটমাটটা করব, এবং আমরা যে নামটা ব্যবহার করছি ডেফার্ড ট্যাক্স, এইটার মূল নাম হবে ডেফার্ড ট্যাক্স প্রভিশন। অর্থাৎ পরবর্তীতে যদি এরকম ঘটনা উদয় হয় তাহলে এইটাকে সাপোর্ট করার জন্য আমাকে একটা ফান্ড ক্রিয়েট করতে হবে। ওকে স্যার, যেটা আমরা গতকাল আলোচনায় আনতে পারি, ডিরেল হয়ে গিয়েছিলাম, কারণ আমরা একটু পরে দেখবো যে ট্যাক্স এক্সপেন্স মূলত 3টা আইটেমের ঘটনা। একটা হলো ট্যাক্স এস্টিমেশন, অ্যানাদার ওয়ান আন্ডার আর ওভার ভ্যালুয়েশন, ওভার এস্টিমেশন, এন্ড দ্য থার্ড ওয়ান ডেফার্ড ট্যাক্স প্রভিশন। এর অর্থ হলো এই 50 টাকার পরে যে ট্যাক্সটা আসবে সেটা দেখুন কত আসবে, দেখুন একটু এক্ষুনি। তাহলে 50 টাকার পরে কত ট্যাক্স আসবে, 17 টাকা 50 পয়সা। এইটার পরে 30 সরি এটা আমরা 35 বলেছি, সরি তাহলে 35 এ হ্যাঁ বলুন। 17.5 মানে 18। এটা আমরা ফিক্সড, হ্যাঁ ইয়েস রাউন্ড ফিগারে নিয়ে গেছি। স্যার জি জি শিওর স্যার, একটু স্যার এক্সপেন্স বাড়লে স্যার ট্যাক্স কমে যায় না স্যার? এক্সপেন্স বাড়লে কি ট্যাক্স কমবে, মানে এখানে কি হচ্ছে ঘটনাটা? এক্সপেন্স বাড়লে ইনকাম কমে যায়, ইনকাম কমে গেলে ট্যাক্স কমে যায়। না না আপনি একটু খেয়াল করুন, এখানে আপনি যখন আমরা যখন কাজ করেছি আমি 1000 এখানে 800 টাকার পরে আমি হলো ইয়ে করেছি 200 টাকা এক্সপেন্স, 200 টাকা এক্সপেন্স। আচ্ছা এখানে 200 টাকা চার্জ করেছি তাই না? জি। আচ্ছা ট্যাক্সের জন্য 250। হ্যাঁ 250, আর ট্যাক্সের জন্য চার্জ করার কত সুযোগ দিয়েছে? 250। তাহলে স্যার ওখানে এক্সপেন্স বেশি, তার মানে ওখানে তাহলে আমার প্রফিট বেড়ে যাবে না একটু? আমি তো এক্সপেন্স বেশি করছি, এক্সপেন্স যদি ইয়ে করি, এক্সপেন্স বেশি করলে প্রফিট কমে যাবে না স্যার? হ্যাঁ প্রফিট কমে যাবে তো। তো প্রফিট কমে গেলে স্যার ইনকাম ট্যাক্সও কমে যাবে না স্যার? প্রফিটের উপরে তো ইনকাম ট্যাক্স, রাইট? আমরা আবারও বলছি আমরা কিন্তু ইনকাম ট্যাক্স অথরিটিকে এইটা দিতে যাচ্ছি না, আমরা বলছি অ্যাকাউন্টিং ভ্যালু এবং ট্যাক্সেবল ভ্যালু। ঠিক আছে, দুটো পার্থক্য স্যার, দুটো পার্থক্য হচ্ছে আমরা বলছি এই যে পার্থক্য 50 টাকা, এই যে পার্থক্য 50 টাকা যতক্ষণ এটা পজিটিভ হবে এটার অর্থটা কি দাঁড়াচ্ছে সেটা আমরা আগে অনুধাবন করি, এরপর ট্যাক্স ভ্যালুটা পরে আসছে, এটা কি ইফেক্ট করবে আমরা পরে দেখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে 50-37 দেখুন একটু, আমরা বলছি ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি অথবা অ্যাসেটও হতে পারে। তো ডেফার্ড ট্যাক্স তৈরি হবে, এটা নট অনলি ডেফার্ড, আমরা উচ্চারণটা মানে শব্দটা ব্যবহার করব ডেফার্ড ট্যাক্স প্রভিশন, অর্থাৎ এই যে 50, 37, 22 এবং 116, এটা পরে আমরা যখন 35% ট্যাক্স হিসাব করলাম, এইবার দেখুন এটার ইফেক্টটা কি হবে, একটু পড়ুন এখানে। স্যার জি আমার একটা প্রশ্ন ছিল স্যার।
এই প্রশ্ন একটু পরে করবেন, আগে আমি এই আলোচনা, এই আরেকটা স্লাইড এখন আছে দেখানোর পরে আপনি প্রশ্ন করবেন। এইটা আমি পুরো আমাদের আইএস যে 12 তার যে গ্রাউন্ড থেকে নিয়েছি এক্সাম্পলটা একটু বোঝার জন্য। অ্যাজ দ্য ট্যাক্স ভ্যালু অর ট্যাক্স বেস ইজ লোয়ার দ্যান দ্য অ্যাকাউন্টিং ভ্যালু, খেয়াল করুন এখানে আমাদের পরের বছরগুলো চিন্তা করুন, আমার পরের বছরে কি ঘটনা ঘটছে, আমার ট্যাক্স বেস হচ্ছে অ্যাকাউন্টিং ভ্যালু থেকে কম, খেয়াল করুন তাই না? এখানে অ্যাকাউন্টিং ভ্যালু ট্যাক্স ভ্যালু যে বেসটা, এটা ট্যাক্স ভ্যালু কিন্তু কম হয়ে যাচ্ছে, খেয়াল করবেন আপনি। তাহলে বলছে এখানে যে যখন ট্যাক্স ভ্যালুটা আমাদের অ্যাকাউন্টিং ভ্যালু থেকে কম হয়ে যাবে, দি কোম্পানি শুড রিকগনাইজ এ ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি। অ্যাকাউন্টিং ভ্যালুর তুলনায় যখন আমার ট্যাক্স ভ্যালুটা কম থাকবে, যতক্ষণ কম থাকবে সে আমাকে ট্যাক্স লায়াবিলিটি তৈরি করবে। ট্যাক্স ইয়ার 1 2 তে হচ্ছে Yes. ট্যাক্স মানে ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি এবং লায়াবিলিটি তৈরি হবে, ইয়েস। এন্ড দ্য সেকেন্ড ওয়ান, ইন ইয়ার 3 and 4 ট্যাক্স ভ্যালু এক্সিডস দ্য অ্যাকাউন্টিং ভ্যালু। এখানে কি দুটো এটা বেড়ে গেছে না? দেখেন তো একটু। জি স্যার। সরি, তাহলে বলছে ট্যাক্স ভ্যালু যতক্ষণ অ্যাকাউন্টিং ভ্যালু থেকে বড় হয়ে যাবে, যে তখন কোম্পানির এটা ডেফার্ড ট্যাক্স অ্যাসেট তৈরি করবে। এবং এইটা ডেফিনেশন দিয়ে আপনি পরেটা দেখুন, তারপরে কথা বলবেন। আগে মাঝখানটা পড়বেন, নিচেরটা পড়বেন, পরে আমরা উপরেটা দুটো মিলায় পড়বো। ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি ইজ এ ট্যাক্স দ্যাট ইজ অ্যাসেসড অর ডিউ ফর দ্য কারেন্ট পিরিয়ড বাট হ্যাজ নট ইয়েট বিন পেইড, that it meaning that it will eventually come due। অর্থাৎ আমাদের লাভ বেড়ে যাবে, বেড়ে যাওয়ার কারণে পরবর্তীতে যে আমি তো ট্যাক্স অলরেডি হিসাব করে দিয়ে দিয়েছি, এস্টিমেশন করে আমরা দিয়ে দিব, সেক্ষেত্রে আমরা কি করব, পরবর্তীতে এই সমস্যা যাতে অ্যারাইজ না করে আমরা একটা ডেফার্ড ট্যাক্স প্রভিশন ক্রিয়েট করব। মেইনলি আমরা শব্দটা এখানে ব্যবহার করছি ডেফার্ড ট্যাক্স, কিন্তু আমরা যখন জার্নালে যাব সেখানে আমরা দেখবো আমরা ব্যবহার করেছি সব জায়গায় ডেফার্ড ট্যাক্স প্রভিশন। অর্থাৎ এই সমস্যাটা মিট আপ করার জন্য যে ভবিষ্যতে যদি আমার বাড়তি ট্যাক্স দেওয়ার প্রয়োজন হয়, তখন আমরা এই ডেফার্ড ট্যাক্স প্রভিশন থেকেই ওইটাকে মিট করব। এন্ড ভাইস ভার্সা, deferred tax asset is an item on the balance sheet that results from overpayment or advance payment of tax। অর্থাৎ যখন ওই ঘটনা ঘটছে তখন আমরা ট্যাক্সটা বেশি দিয়ে রাখছি, তখন ওইটাকে আমরা ডেফার্ড ট্যাক্স প্রভিশনে রিভার্স এন্ট্রি দিয়ে অ্যাডজাস্ট করব, যেটা আমরা একটু পরে আসছি। যে কারণে দেখেন ডেফিনেশনটা আমরা এবার কি বলেছি, দুটো মিলে একটু পড়ুন। either tax owed or overpaid। যখন ট্যাক্স ওড তৈরি হবে, অর্থাৎ কোম্পানির কাছে আমার ইনকাম ট্যাক্স অথরিটি পাবে, আমরা আসলে এটাকে অ্যাডজাস্ট করব মূলত, সেই ক্ষেত্রে আমরা ট্যাক্স ওড বলছি। ওভারপেইড এর ক্ষেত্রে তৈরি হবে আমাদের হলো ডেফার্ড ট্যাক্স অ্যাসেট, অর্থাৎ আমরা বেশি দিয়ে ফেলেছি। আর ওভার ট্যাক্স ডেফার্ড যেটা হবে, লায়াবিলিটি যেটা হবে, এর অর্থ হলো পরবর্তীতে আমাকে এই ট্যাক্সটা অ্যাডজাস্ট করতে হবে বা পে করার ব্যবস্থা করতে হবে। সমস্যা যেটা হলো এই পেটা আমরা আলাদা করছি না, এই পেটা কোথায় করছি, একটু আমাদের যদি একটু ডিসক্লোজার দেখি, আবার ব্যাকে আসবো, আমি একটু পরে ব্যাকে আসবো। দেখুন, অর্থাৎ ইনকাম ট্যাক্স এক্সপেন্স নরমালি ইজ দ্য কম্পোজিশন অফ দিস 3 এলিমেন্টস: কারেন্ট ট্যাক্স এস্টিমেশন, over or under provision be adjusted, and finally deferred tax will be added। deferred tax এখানে প্রভিশন লিখলে হতো। এই তিনটা আইটেমেরই বা তিনটা কম্পোনেন্টের যোগফলই হবে ইনকাম ট্যাক্স এক্সপেন্স। কারণ আমরা যখন বলছি ডেফার্ড ট্যাক্স আসলে আলাদা কিছু না, নরমালি দিস ইজ এ প্রভিশন ফর ডেফার্ড ট্যাক্স। আমরা পরবর্তীতে যদি কখনো আমার এই ট্যাক্স দেওয়ার ব্যাপার চলে আসে, তখন এইটাকে আমরা প্রভিশন তৈরি করে রাখবো যাতে আমরা এই খরচটা করতে পারি। এবং আমার বিশ্বাস যে আপনাদের হাতে যখন এই স্লাইডটা চলে যাবে, আপনি মনে হয় আমার এই কথাগুলো বুঝতে পারবেন, এখানে আমি যেটা বলার চেষ্টা করেছি। এবং আপনি যেটা কাজ করতে পারেন, আপনি আমাদের ইয়েতে অনলাইনে ঢুকে আপনি IAS 12 সার্চ দেন, সেখানে আপনি ঠিক এইভাবে ওদের এক্সামটা পেয়ে যাবেন, এক্সাম্পলটা পেয়ে যাবেন। তাহলে স্যার এখানে কি এখন প্রশ্ন করুন স্যার। স্যার এখানে তো 5 বছরের কথা বলা হয়েছে, আমরা 4 বছর নিলাম কেন? আমি আপনাকে বোঝানোর জন্য 4টা রেখেছি, হয়তো আমার জায়গা হয়নি, এরকম হতে পারে। আমি আপনাকে বোঝানোর জন্য, আমি একটুবার অঙ্কে যাচ্ছি, তখন বুঝবেন। এখানে ট্যাক্সেবল কখন হবে, ডিডাক্টেবল কখন হবে স্যার? থার্ড লাইনে ডিডাক্টেবল হবে হলো যখন ডিডাক্টেবল, দ্যাট মিন্স আমি অ্যাডভান্স টাকা দিয়ে রাখছি, এই যে মাইনাস করা দেখছেন খেয়াল করে,
একটু Negative দেখেন ছিল। ব্র্যাকেট দেখছেন এখানে এন্ড অলসো ব্র্যাকেট, তাহলে ডিডাক্টেবল যখন হচ্ছে তখন এটা মূলত ডেফার্ড ট্যাক্স অ্যাসেট তৈরি হচ্ছে। যখন ডিডাক্টেবল তৈরি হচ্ছে তখন এটা তৈরি করছে ডিডাক্টেবল আইটেম তৈরি করছে, আবারও বলি ডেফার্ড ট্যাক্স অ্যাসেট, এবং যখন ট্যাক্সেবল ডিফারেন্স তৈরি হচ্ছে তখন তৈরি হচ্ছে আমার ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি। আপনি জার্নাল দেখলে ক্লিয়ার হবেন এবং আমরা একটা অঙ্ক নামাবো এক্ষুনি। স্যার জি স্যার, বলুন এবার স্যার। স্যার যেই ইয়ার দুটাতে আমার ট্যাক্স মানে ট্যাক্স এক্সপেন্স বেশি হবে, জি জি জি, সেগুলো না থেকে আপনি ট্যাক্স এক্সপেন্স বলবেন না, আবার ইনকাম স্টেটমেন্টের সাফারেন্সটা ট্যাক্স বলবেন। এক্সপেন্স না, আমি ট্যাক্স এক্সপেন্সের কথা বলছি না স্যার, মানে সরি, হ্যাঁ নরমাল এক্সপেন্স, নরমাল যে অপারেটিং এক্সপেন্স গুলো ডেপ্রিসিয়েশন। আবার বলি, আপনি ডেফিনিশন দিয়ে শুধু বলুন স্যার, শুধু হ্যাঁ, ডেফিনিশন বলুন। আচ্ছা, ডেপ্রিসিয়েশন একটা এক্সপেন্স স্যার, এটা যদি হ্যাঁ। বেড়ে যায় তাহলে জি। স্যার এটা আমার ইনকাম কমে যাবে, জি ইনকাম কমে গেলে আমার ট্যাক্স লায়াবিলিটিও কমে যাবে না স্যার? এটা কি? আচ্ছা, আমরা যেটা বলতে চাচ্ছি এখানে না যে না, আমি এখানে জাস্ট জিনিসটা আমি আপনাকে একটু ক্লিয়ার করে বলি আচ্ছা, যে হচ্ছে ফার্স্ট ইয়ারে আমার 800, মানে জি। আমার 200 হচ্ছে আমার এক্সপেন্স হইছে ডেপ্রিসিয়েশন, জি জি এটা আমরা অ্যাকাউন্টিং এর কথা বলতেছি, কিন্তু জি, ট্যাক্স হ্যাঁ। অথরিটি বলতেছে যে তোমার এক্সপেন্স হ্যাঁ 200 না, তোমার 250। ওকে স্যার, ওকে, হ্যাঁ ঠিক আছে, আপনার জায়গায় ফেরত আসবে, এরপর আর কথা বলবেন না, এটা দিয়ে শেষ করবেন। এখানে তাহলে আমি যদি লিখতাম, ধরে নেন এখানে ডেফিনেশন 200 টাকা লিখলাম, ওকে স্যার? স্যার Okay. আমি একটু এড করি স্যার। না, ওটা পরে অ্যাড করবেন, ওনার প্রশ্ন দিয়ে দিচ্ছি আমি এক্ষুনি আগে, এরপর আপনার কথা শুনবো। এখানে 200 টাকা যদি আমি লিখতাম, ট্যাক্স ভ্যালু এখানে কত লিখতেন আপনি? ডেপ্রিসিয়েশন ট্যাক্স আন্ডারে 250। 250, হ্যাঁ 250 যদি আপনি ট্যাক্স ভ্যালু লেখেন, তার মানে কি আপনার এখানে থিমটা কি দাঁড়াচ্ছে? 50। মানে স্যার আমি এখানে যেটা বলতে চাচ্ছিলাম, অ্যাকাউন্টিং অনুযায়ী হ্যাঁ আমি ট্যাক্সটা হ্যাঁ হ্যাঁ বেশি দিচ্ছি, আর আচ্ছা। ট্যাক্স অথরিটির অনুযায়ী আমি ট্যাক্সটা কম দিচ্ছি, তাহলে জি, আমার জি। ট্যাক্স হ্যাঁ। এরকমই কি নাকি স্যার? হ্যাঁ এরকমই আমার ট্যাক্স লায়াবিলিটি তখন তৈরি হয়ে যাবে। আচ্ছা, পরে যিনি বলছিলেন তিনি বলুন প্লিজ, যিনি স্যার, পরে, সবাই- হ্যাঁ জি স্যার। একটু আমাকে হেল্প করুন। জি জি স্যার। স্যার উনি যেটা বোঝাতে চাচ্ছে এক্সপেন্স অনুযায়ী, আসলে এটা এক্সপেন্স না, এটা হচ্ছে এখানে ভ্যালু শো করতেছে। ভ্যালু আর এক্সপেন্স সেম জিনিস না, এটা হচ্ছে লাইবিলিটি এবং অ্যাসেট, এক্সপেন্স না, এই জন্য ওনার হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। মানে এই জন্য আমরা কিন্তু এক্সপেন্স একবারও বলছি না, আমরা শুধুমাত্র অ্যাকাউন্টিং ভ্যালু এবং ট্যাক্স ভ্যালুর কথা বলছি। জি জি স্যার, ভ্যালুটা হচ্ছে তো আমার এখানে ক্যারিং ভ্যালু, দ্যাট ইজ নট এক্সপেন্স। আপনারা এটার হ্যাঁ, জন্য অঙ্কের সূত্রের মধ্যে তো স্যার এইটাই দেওয়া আছে। কোনটা বলুন? যে স্যার এখানে যেটা ট্যাক্স এক্সপেন্সেস স্যার অ্যাকাউন্টিং যে হ্যাঁ, আমরা যেটা হিসাব করছি ওইটাই দেওয়া আছে স্যার, এখানে তো এক্সপেন্সের হিসাব আসবে না। না না, আমরা বলছি ওই এটা দুটার ডিফারেন্সের এই সাথে আমরা ডিফারেন্স rate দিয়ে আমরা গুণ মিল দেবো। করবো। ইয়েস, আপাতত এটা মনে রাখুন এবং অঙ্কে গেলে আশা করি একটু ক্লিয়ার হবে। শুধু মাথায় রাখবেন, হোয়ার অ্যাকাউন্টিং ভ্যালু গ্রেটার দ্যান ট্যাক্স ভ্যালু, দেন ইট উইল ক্রিয়েট ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স এন্ড দেন উই উইল ক্রিয়েট ট্যাক্স ডিফার্ড লায়াবিলিটি। ওকে, ডিফার্ড ট্যাক্স লায়াবিলিটি, আর ভাইস ভার্সা ইট উইল ডিফার্ড ট্যাক্স অ্যাসেট। ওকে স্যার, একটু আগাচ্ছেন, আর আমি শেষ করতে পারবো না স্যার আজকে। এন্ড নাও দ্য জার্নাল এন্ট্রিজ, প্লিজ একটু খেয়াল করবেন, দেখবেন when deferred tax provision set up, please take your khatas and pencils and write down this, আপনাদের সুবিধা হবে। যদিও টেক্সট হয়তো পেতে পারেন, আমি একটু সাজিয়ে দিয়েছি আপনাদের জন্য। তাহলে ট্যাক্স প্রভিশন আবারও বলি, আপনি মাথায় রাখবেন, আমরা কিন্তু গতদিনের আলোচনায় একটা কথা বলেছিলাম, ইনকাম ট্যাক্স প্রভিশন বলেছিলাম, এটা কিন্তু ইনকাম ট্যাক্স প্রভিশন না, এটাকে আপনি বলবেন সরাসরি ডেফার্ড ট্যাক্স প্রভিশন। দিস ইজ অ্যানাদার থিং, এটাকে আর আপনি আলাদাভাবে একটা বিবেচনায় আনবেন। ডেফার্ড ট্যাক্স প্রভিশন নামে আমরা একটা ফান্ড ক্রিয়েট করছি, যদি আপনি চিন্তা করুন তাহলে কি হবে। আমরা যেমন ওইখানে লিখেছিলাম ইনকাম ট্যাক্স এক্সপেন্স ডেবিট, ইনকাম ট্যাক্স লায়াবিলিটি ক্রেডিট, আমরা এখানে লিখবো ইনকাম ট্যাক্স এক্সপেন্স ডেবিট, ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি অর ডেফার্ড ট্যাক্স প্রভিশন, সেম থিং। কোন টেক্সটে এটাকে লায়াবিলিটি বলেছে, কোন টেক্সটে ডেফার্ড ট্যাক্স প্রভিশন বলেছে, ঠিক আছে স্যারেরা? তাহলে যখন আমি শুরুতে যদি আমি কোনো ডেফার্ড ট্যাক্স প্রভিশন ক্রিয়েট করব, কেন? পরবর্তীতে এই ডেফার্ড ট্যাক্সটাকে পে করার জন্য। আবারও বলি, ডেফার্ড ট্যাক্স কেন তৈরি হচ্ছে? যে আমার অ্যাকাউন্টিং ভ্যালু থেকে আমার ট্যাক্স ভ্যালু কম থাকার কারণে আমার ডেফার্ড ট্যাক্স তৈরি হবে, এবং এইটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা একটা ফান্ড ক্রিয়েট করব। এবার এটা প্রথম এন্ট্রি হবে ইনকাম ট্যাক্স এক্সপেন্স ডেবিট এন্ড ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি অর প্রভিশন ক্রেডিট। দ্য সেকেন্ড ওয়ান, ইন ফিউচার যখন আমি এটা শুরু করে দিলাম, পরবর্তীতে কিন্তু এইটাকে আমাকে কি করতে হবে? অ্যাডজাস্টমেন্ট চলে আসবে। আমি হয়তো 100 টাকা রেখেছি, আমি হয়তো পরের বছর 20 টাকা দিব, তাহলে কি হলো? আমি এটাকে অ্যাডজাস্ট করব। কোথা থেকে অ্যাডজাস্ট করব?
লাইব্রেরি এই লায়াবিলিটি থেকে অ্যাডজাস্ট করব সেইটাই আমি লেখার চেষ্টা করেছি দ্য ইন ফিউচার পিরিয়ড হোয়েন দ্য ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি উড বি ইউজড আপ, অর্থাৎ যখন আমি একে ব্যবহার করব, কখন ব্যবহার করব, যখন আমার লায়াবিলিটি ক্রিয়েট হবে। ওকে স্যার, তো যখন এই লায়াবিলিটি ক্রিয়েট হবে তখন আমরা এটাকে ডেবিট করে ফেলবো, তার মানে এটা তখন আমার ডিক্রিজ করবে, এই টাকাতে মিট আপ করব। দেন দ্য জার্নাল উইল বি ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি ডেবিট, ইনকাম ট্যাক্স এক্সপেন্স ক্রেডিট। এটা কিন্তু আবারও বলি আমাদের কোনো ক্যাশ খরচ কখন হবে, এই ইনকাম ট্যাক্স কিন্তু একটা এন্ট্রি আমরা প্লেস করি, ইনকাম ট্যাক্স ডেবিট ক্যাশ ক্রেডিট। আপনি বলতে পারেন স্যার এখানে আপনি ক্যাশ তো যাচ্ছে না, আমার ক্যাশ যাবে না, আমার এইটা লুকানো থাকবে। এবং এর কারণ হলো আমি একটু পরে আবার যাই, যেখানে আপনাকে দেখানোর চেষ্টা করছি ডিসক্লোজারে যখন আমরা দেখাই, আমরা তিনটা আইটেমের যোগ বিয়োগ ফলাফল দেখাই, কারেন্ট ট্যাক্স এস্টিমেশন, ওভার আন্ডার প্রভিশন এন্ড ডেফার্ড ট্যাক্স। এই তিনটাকে যোগ বিয়োগ করলে পেয়ে যাবো আমরা ইনকাম ট্যাক্স এক্সপেন্স, যে কারণে আমরা ডেফার্ড ট্যাক্স প্রভিশনটাকে ইনকাম ট্যাক্স এক্সপেন্সে চার্জ করছি। ওকে স্যার। এন্ড নাম্বার 3, ইন ফিউচার পিরিয়ড হোয়েন দ্য ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি ইনক্রিজেস, যদি দেখা যায় আমার ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি বেড়ে যাচ্ছে, এমন হতে পারে পরবর্তী বছর আমার আরো লায়াবিলিটি রাখতে হতে পারে, তখন আমার ঠিক এই যে এন্ট্রিটা লিখেছি আমরা, এই এন্ট্রিটা আবার লিখে দিব আমরা, ইনকাম ট্যাক্স ডেবিট করব, লায়াবিলিটি যেটুকু বাড়তি ক্রিয়েট করব, বাড়তি বলেছি কিন্তু যদি এমন হয় আমার কাছে 10 টাকা আছে, আমার 13 টাকা লাগবে, তাহলে আমি বাড়তি কয় টাকা রেডি করব, আরো 3 টাকা। 3 টাকা। ওই 3 টাকার একটা এন্ট্রি আমরা আবার ক্রিয়েট করে আমার ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি ওই 10 আর 3 13 টাকায় নিয়ে যাব। তাহলে আমাদের আবারও বলি জার্নাল গুলো মেইনলি হলো আমরা একটা প্রভিশন সেট আপ করবো যদি অঙ্কে থাকে, এরপরে এবং অঙ্কে থাকবে আশা করি এই ধরনের অঙ্ক যখন আসছে। মানে স্যার আমরা ক্যাশটাকে ফান্ডের মাধ্যমে ইউজ ইয়েস করব। ইয়েস ইয়েস, ক্যাশটা পরে ইনকাম ট্যাক্স এক্সপেন্সের মাধ্যমে ক্যাশ যাবে, এর মধ্যে কোথাও আমার ক্যাশের ট্রিটমেন্ট আসবে না। এবং গতকালকে আমরা যেন বলেছিলাম যে ডিফার্ড ট্যাক্সের আইটেমটা আমাদের ইনকাম ট্যাক্স অথরিটির সাথে কোনো লেনদেন না, এটা আমাদের নিজস্ব কিছু বুক কিপিং। ওকে স্যার, আচ্ছা জি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। এবার একটা অঙ্ক দেখুন তাহলে ক্লিয়ার হবে, পড়ুন এই অঙ্কটা। তাহলে মূল কথা হলো ডেফার্ড ট্যাক্সটাকে আমরা একটা আলাদা এলিমেন্ট হিসেবে ট্রিট করব, এটাকে আমরা নরমাল যে ইনকাম ট্যাক্স প্রভিশনের সাথে মিলাবো না, ডেফার্ড ট্যাক্স প্রভিশন সেপারেট চলতে থাকবে। যে কারণে আপনি যখন দেখবেন বিভিন্ন ফিনান্সিয়াল স্টেটমেন্টের ফিনান্সিয়াল পজিশন আমাদের সামনে থাকে, ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি বা অ্যাসেট কিন্তু অঙ্কে থাকে, আবার ইনকাম ট্যাক্স লায়াবিলিটি অঙ্কে থাকে। আমরা পড়ছি মিলাই দেই স্যার। স্যার পড়া গেছে। পড়া হয়ে গেছে, আবার মিলাই দিই। দেখুন আগে যেটা আমি উদাহরণ দিয়েছি প্রায় এইটা আমি টেক্সট থেকে নিয়েছি, আপনাদের টেক্সট থেকে। জি স্যার। এবং আমি আবারও বলি টেক্সট থেকে কেন নিয়েছি, আমাদের যে অনার্স লেভেলের বই আছে সেখানে এই ধরনের কোনো অঙ্ক আমাদের অনার্স লেভেলে নাই, যে কারণে আমরা যে 2-3টে অঙ্ক আজকে দেখবো এখান থেকে নিয়েছি। Please mute your devices. Messi Limited doesn't have a deferred tax account and wishes to create one for an asset it has recently purchased. The cost of the asset is টাকা 300. এই মুহূর্তে তাদের কোনো deferred tax account নেই, তারা একটা মেশিন কিনেছে এবং সেই মেশিনটা 300 টাকায় কিনেছে, যেটা 3 বছর স্টেট লাইনে অ্যাডজাস্ট ডেপ্রিসিয়েশন করা হয়। The tax depreciation, শব্দ আসছে স্যারেরা, please unmute all of your sides, all of your devices. I am requesting, please. Okay, the tax depreciation or capital allowance for the 3 years, অর্থাৎ ট্যাক্স কোম্পানি আমাকে এই ধরনের অ্যালাউন্স ইস্যু করেছে। Prepare the extracts for the financial statements for all 3 years, clearly showing the double entry in the deferred tax account. You should assume the current tax rate 30%. আপনাদের এইটা দিয়ে আশা করি আমি পারবো বুঝাতে ইনশাল্লাহ। চলে আসুন, খাতা কলম হাতে নিচ্ছেন তো স্যারেরা? জি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। প্রথমে আসুন আমরা একটা ওয়ার্কিংস করে নেই এইভাবে, যদিও আমি আপনার যে আলোচনায় বুঝিয়েছি সেখানে আমি ইয়ারটাকে নিয়ে গেছিলাম ভার্টিক্যাল মনে হয়, এইভাবে নিয়েছিলাম, সরি হরাইজন্টাল নিয়েছিলাম, আমরা এখানে ইয়ারটাকে ভার্টিক্যাল নিয়েছি। আমরা জাস্ট অঙ্কটা লিখে নিয়েছি, দেখুন ইয়ার 1 2 3, অ্যাকাউন্টিং ভ্যালু, অ্যাকাউন্টিং ক্যারিং ভ্যালু আর অ্যাকাউন্টিং ভ্যালু সেম থিং, 200 ট্যাক্স রিটার্ন ডাউন ভ্যালু। কি করে পাচ্ছি বলুন তো?
300 minus 140 আগে এটা দেখি 200, তারপরে বছর 100 বাদ দিলে 100 এবং তৃতীয় বছর কোনো ভ্যালু থাকবে না, তাই তো স্যার? জি স্যার, এন্ড অফ দ্য প্রত্যেক বছর ডিপ্রিসিয়েশন। ওকে থ্যাংক ইউ। ট্যাক্স রিটার্ন অন ভ্যালু ফার্স্ট ইয়ারে ছিল 140, তাহলে 300 থেকে 140 বাদ দিলে 160। যদি আপনি মনে করেন এর পাশে আপনি লিখে দিতে পারেন একটু ব্র্যাকেট দিয়ে, এখন খাতায় করার সময় লিখবেন উইদিন ব্র্যাকেট 300 মাইনাস 140, তাহলে ক্লিয়ার থাকবে। তাহলে 160 থেকে আবার 107 বাদ দিলে কত হয়? 50, এবং তারপরে মনে আর থাকে না, দেখি একটু ব্যাকে যাই, আমি অঙ্কটা খেয়াল নেই আমার। শেষ ইয়ারও 50 আসছে, তার মানে আলটিমেটলি 0, তাই তো স্যার? দেখুন তাহলে আমাদের দেখুন ডিফারেন্স কত তৈরি হচ্ছে, 200 থেকে 160 বাদ তাহলে 40 পজিটিভ, 100 থেকে 50 বাদ পজিটিভ, তাহলে 40 ইন্টু 30% কয় টাকা হয়? 12 টাকা, 15 টাকা। Both of these two items will be our deferred tax liability. Okay, sir? জি স্যার। ওকে, প্লাস থাকলেই সহজ ভাবে। 160 থেকে 80 স্যার বুঝিনি, 160 আর এই 50 এই ভ্যালুটা। ও থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। একটু ব্যাকে যাব স্যার, অনুমতি করেন? জি স্যার। ওকে থ্যাংক ইউ স্যার। দেখুন দেখি, ট্যাক্স ডেপ্রিসিয়েশন ছিল 140, পারচেজ প্রাইস 300, first year depreciation 140. After deducting these 140, we will get 160. Clear, sir? After deducting 140 from this 300, it will be 160. আমরা শিখেছি না, পারচেজ থেকে যদি অবচয় বাদ দেওয়া যায় তাহলে তো ক্যারিং ভ্যালু পাওয়া যায়। স্যার যিনি ক্লিয়ার স্যার? তাহলে 160 থেকে 110 বাদ দিয়েছি 50 থাকে, 50 থেকে 50 বাদ দিয়েছি 0 থাকে। এবার প্রথমে আসুন জার্নাল গুলো দেখি আমরা, কারণ জার্নাল না করলে আমাদের সমস্যা। জার্নাল বা আমাদের আমার জার্নাল কথা ছিল যে স্ট্রেট লাইন মেথড। হ্যাঁ, স্ট্রেট লাইন মেথডের ঘটনা বলুন তো স্যার। আবার যাই, ওকে, স্ট্রেট লাইন মেথড ফর অ্যাকাউন্টিং পারপাজ। তাহলে অ্যাকাউন্টিং পারপাজে বলছি 300 ভাগ 3, 3 বছরের মেশিন না স্যার? দেখুন তো, তাহলে এক বছরের অবচয় কত আসবে? 100। তাহলে প্রথম বছর 300 থেকে আপনি 100 বাদ দিলে কত থাকবে? 200। তাহলে পরের বছর থাকবে 100, লাস্ট ইয়ারে 0 হয়ে যাবে, এন্ড অফ দ্য পিরিয়ড। ওকে স্যার? জি স্যার। জি স্যার। আবারও মাথায় রাখবো আমরা, ওয়ান ইজ অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, অ্যানাদার ট্যাক্স ট্রিটমেন্ট। ওকে, আচ্ছা, আমাদের করতে বলেছে ডেফার্ড ট্যাক্স অ্যাকাউন্টটাকে দেখাতে বলেছে ডাবল এন্ট্রি সিস্টেম, দ্যাট ইজ আপনি একটা টি অ্যাকাউন্ট যেটা আমরা করি, আপনারা জানেন তো টি অ্যাকাউন্টটা স্যারেরা? টি অ্যাকাউন্ট জানি, দেখেন তো? এবার দেখুন আমরা কি করেছি, খেয়াল করুন একটু, অঙ্কটা উত্তর সব সামনে আছে দেখুন। deferred tax provision account or deferred tax expense, আমরা আবারও বলি deferred tax provision liability সব একই নামেই চলবে। ইয়ার 1 দিয়ে শুরু করুন। deferred tax liability সবসময় কি ক্রেডিট ব্যালেন্স থাকার কথা না আমাদের? জি স্যার। এই জন্য আমরা দেখেন ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি লিখেছি, আমরা যারা ইন্টারমিডিয়েট করে আসছি মনে এইভাবে। ব্যালেন্স বিডি কত আসবে? 0 স্যার? জি স্যার। যেহেতু অঙ্কে বলা আছে দেয়ার ইজ নো deferred tax provision, নাও কোম্পানি ইজ গোয়িং টু ক্রিয়েট এ প্রভিশন। কোম্পানি এবছর থেকে চেষ্টা করবে। আচ্ছা, প্রথম বছর একটু আগে লেখা ছিল স্যার ডেফার্ড ট্যাক্স অ্যাসেট হইতে পারে। হ্যাঁ হতে পারে, কখন? যখন মাইনাস থাকবে। কিন্তু ডেফার্ড ট্যাক্স প্রভিশনের মূল যে অ্যাকাউন্টটা সবসময় ওটা আমাদের লায়াবিলিটি দিয়ে শুরু হয়। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার আমি একটু আমার কনফিউজ লাগতেছে আর কি স্যার। জি বলুন স্যার। ট্যাক্স রিটার্ন ডাউন ভ্যালুতে যেখানে 160 আছে তার মানে হচ্ছে স্যার 140 আমরা ডেপ্রিসিয়েশন এলাও করছে। জি হ্যাঁ 140 এলাও করছে স্যার। জি তো অ্যাকাউন্টিং ক্যারিং ভ্যালুতে 200 আছে, তার মানে স্যার আমরা 100 ডেপ্রিসিয়েশন পাই। তার মানে স্যার 100 ডেপ্রিসিয়েশন যদি আমার অ্যাকাউন্টিং ক্যারিং ভ্যালু যদি হয়, আমার ডেপ্রিসিয়েশন চার্জ হয়, তার মানে হচ্ছে আমি প্রফিট বেশি দেখাইছি স্যার জি ট্যাক্স রিটার্ন ডাউন ভ্যালু থেকে। ওকে, প্রফিট বেশি দেখানোর মানে হচ্ছে স্যার এখানে আমার ট্যাক্স আমরা বেশি দিছি। জি দ্যাট মিন্স হচ্ছে আমার ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করার কথা, এখানে আমরা লায়াবিলিটি ক্রিয়েট করতেছি। আমার মনে হচ্ছে এটাই আমার ইটস দ্য সেম প্রশ্নটা আমার ছিল স্যার। আচ্ছা, এই উত্তরটা একটু আগে যিনি প্র্যাকটিক্যাল কাজ করেছেন উনি বলেছেন। আমরা এখানে কিন্তু ডেফিনিশন নিয়ে ভাবছি না, আমরা শুধু ভাববো এই ভ্যালু। সরি এখানে ডেফার্ড ট্যাক্স প্রভিশন যেখানে নিচে দেওয়া আছে লেজার আছে, ডেফার্ড ট্যাক্স প্রভিশনে এটা ক্রেডিট করা আছে। দ্যাট মিন্স স্যার এটা স্যার অ্যাসেট কে ক্রেডিট করা আছে অ্যাসেট হিসাবে। তা বলছেন স্যার। আচ্ছা, এইটা থেকে আমি আসিনি, আপনি আগে আপনি জার্নাল ধরুন, পরে এখানে আসবেন।
জি স্যার, জার্নালটা বলুন। হলে স্যার হ্যাঁ, যখন আমি 12 টাকা ইনকাম ট্যাক্স প্রভিশন রাখবো, ডেফার ট্যাক্স প্রভিশন, জার্নালটা কি দিয়েছি বলুন তো? এক্সপেন্স ডেবিট স্যার, ইনকাম লায়াবিলিটি এক্সপেন্স ডেবিট, ডেফার ট্যাক্স ক্রেডিট লিখেছি, খেয়াল করুন। ইনকাম ট্যাক্স ডেবিট, ডেফার ট্যাক্স ক্রেডিট, একটু খেয়াল করবেন। এবং যখন আমরা লেজার করি, লেজারের নিয়ম হলো আমি যার অ্যাকাউন্ট বা লেজার করছি সে যদি ক্রেডিট হয়, আইটেমটা ক্রেডিট পাশে চলে আসে। জি স্যার। ওকে স্যার, আমার কিন্তু এই জার্নালটা খেয়াল করুন, ইনকাম ট্যাক্স এক্সপেন্স ডেবিট, ট্যাক্স প্রভিশন ক্রেডিট, তাহলে শো হচ্ছে কিন্তু ডান পাশে এখানে। আপনি ওই উত্তরটা পাবেন একটু পরে, পরে আসছি স্যার, নিচের দিকে পেয়ে যাবেন আপনি। ওকে, তাহলে আবারও বলি, এখানে কিন্তু ডেফিনেশন হিসাব করবেন না, আপনি হিসাব করবেন হলো ভ্যালুটা, যতক্ষণ পর্যন্ত অ্যাকাউন্টিং ক্যারিং ভ্যালু হায়ার হবে। এবং আপনি যদি আজকে বাসায় গিয়ে মূল টেক্সটে ঢোকেন বা বাসায় যখন আছেন, বাসায় পরে ফ্রি থাকবেন, মূল টেক্সটে 3-4টা পাতা আছে শুধু এটা নিয়ে কথা বলা আছে। সেখানে ওরা ডেফিনেশন দিয়ে বুঝিয়েছে যে কখন আমার প্রফিটের ইম্প্যাক্টটা কি হয়। স্যার ঠিক আছে, এখন শুধু একটু এভাবে মেনে নেন যে অ্যাকাউন্টিং ক্যারিং ভ্যালু যতক্ষণ পর্যন্ত আমার এখানে বড় হচ্ছে, অর্থাৎ ট্যাক্স রিটার্ন ডাউন ভ্যালু, আমার এই দুটোর মধ্যে ডিফারেন্স যখন আমার পজিটিভ হচ্ছে, এই পজিটিভ হওয়া পর্যন্ত আমরা সবসময় আমাদের ট্যাক্স প্রভিশন রাখবো, বা এটা ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি হবে, নট অ্যাসেট। ওকে স্যার, একটু মেনে নিন, পরে আমরা আশা করি বাসায় এটা গেলে আর বইটা পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথম দেখেন এখানে, তাহলে ব্যালেন্স করে ফেলেন ছোটবেলার মতো, 12 যোগ করলে 12, তাহলে ব্যালেন্স শিটই কত হচ্ছে? 12। আচ্ছা, সেকেন্ড ইয়ারে চলে আসুন তো। তো সেকেন্ড ইয়ারের জন্য কি হবে? এটাই কি ব্যালেন্স বিডি হবে? রাইট স্যার। জি স্যার, জি স্যার। ওকে, সেকেন্ড ইয়ারে কয় টাকা আছে এখানে দেখেন তো? সেকেন্ড ইয়ার আছে 15 15 টাকা। আমার আগে কত রাখা আছে? 12 টাকা। তাহলে চলতি বছরে আমার ইনকাম ট্যাক্স প্রভিশন কত হবে? ইনকাম ট্যাক্স প্রভিশন 3 টাকা। সরি, ডেফার্ড ট্যাক্স নট, সরি ডেফার্ড ট্যাক্স হবে 3 টাকা। 3 টাকা। এই দেখেন, হ্যাঁ, তাহলে আপনি জাবেদে হিসাব করুন, ইনকাম ট্যাক্স প্রভিশন, ইনকাম ট্যাক্স এক্সপেন্স 3 টাকা ডেবিট, ট্যাক্স প্রভিশন ক্রেডিট। ওকে স্যার? জি স্যার। জি স্যার। স্যার এখানে তো স্যার 12 টাকা আমার খরচ ছিল গত বছর, ওটা তো আমি রাখতে পারি নাই স্যার। আবারও বলি, আমরা কিন্তু কোনো খরচ কিছুই হয়নি আমাদের, কিন্তু এখানে আবারও বলছি, এখানে কিন্তু আপনি যেটা ভাবছেন এটা কিন্তু আমার, এটা কোনো ক্যাশ খরচ হয়নি এগুলো। আমরা গতকালে বলার চেষ্টা করেছি স্যার, ডেফার্ড ট্যাক্স নন ক্যাশ ট্রানজাকশন। আপনি এভাবে বলেন তাহলে আমি বোঝাতে পারি হয়তো, নন ক্যাশ ট্রানজাকশন। আপাতত মনে রাখুন এইটার সাথে আমার ইনকাম ট্যাক্স অথরিটির কোনো মিলতাল নেই। ইনকাম ট্যাক্স 12 টাকা তো স্যার গত বছর রাখছি না আমরা? হ্যাঁ রাখছি। এবার রাখছেন কত? স্যার 12 টাকার মধ্যে তো স্যার 12 টাকাই গত বছর আমার পেইড করতে হবে। এইটা না না স্যার, নট দ্যাট স্যার, নট দ্যাট, এইটা বলে না স্যার। আমার প্রভিশন তাদেরকে দিব এটা বলছি না, আমার তো ইনকাম ট্যাক্স এস্টিমেশন করব, আমরা তো ওই টাকা দিব স্যার। আমি একটু মনে আপনাকে বোঝাতে পারছি না, একটু ব্যাকে যাই স্যার, আবার যাই, ক্লোজারে যাই। দেখুন এবার আমি কিন্তু ইনকাম ট্যাক্স এক্সপেন্স দেখাবো যখন, তখন কারেন্ট ট্যাক্স এস্টিমেট 3টা আইটেমকে যোগ বিয়োগ করে আমরা রাখবো। 3টা আইটেমের নেট ফলাফলটাই আমরা হলো তখন ফাইনালি আমার ট্রিটমেন্ট যাবে, ইনকাম ট্যাক্স এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট হয়ে যাবে। আমরা কিন্তু গতদিন আপনাকে এই দুটো নিয়ে পর্যন্ত কথা বলেছি, শুধু যে কারেন্ট এস্টিমেটের সাথে ওভারটা বিয়োগ করে আন্ডারটা যোগ করে আমরা নেট পেমেন্টটা ব্যাংকে দিয়ে দিব। আজকে বলছি ডেফার্ড ট্যাক্স, কিন্তু আসলে আইটেমটা আবারও বলি ডেফার্ড ট্যাক্স প্রভিশন, সরি টু সে, ডেফার্ড ট্যাক্স এটা আমার আপাতত কোনো খরচ না, আমরা সরি কোনো ক্যাশ খরচ না, আমরা এটাকে প্রভিশন হিসেবে রাখছি। এই প্রভিশনটা রেখে আমরা এগিয়ে যাব, মানে ইন দ্য লং রান দিস প্রভিশন উইল বি এলিমিনেটেড। ফাইনালি এটা এলিমিনেট হয়ে যাবে, চলতে থাকবে সে এক সময় লং টার্ম লায়াবিলিটি হিসেবে সে চলতে থাকবে স্যার। আমরা একটু পরে অ্যাকাউন্টসে দেখাবো। জি স্যার ঠিক আছে। একটু সুযোগ দেন স্যার, একটু জটিল আইটেম অবশ্যই একটু মনে হচ্ছে আমার কাছেও, অনেক জটিল স্যার, অনেক জটিল। হ্যাঁ হ্যাঁ অনেক জটিল, তবে আপনি নিজে কালকে যখন পেয়ে যাবেন ইনশাল্লাহ ছোট লাগবে। তাহলে 12 টাকা 3 টাকা, তাহলে মোট এখানে ব্যালেন্সিং কত হয়ে গেল? ব্যালেন্স 15 টাকা, ব্যালেন্স 15 টাকা, খেয়াল করুন। জি স্যার। আচ্ছা, তাহলে এইটা কি সিডি বিডি হয়ে চলে আসবে পাশে? জি নেক্সট। এবার আসুন দেখেন তো, থার্ড ইয়ারে কেন কোনো এক্সপেন্স হবে? 15 পরে বেড়েছে কিছু? না স্যার। কোনো কিছু নেই, তাহলে জিরো লিখলাম, সরি ব্যালেন্স জিরো লিখলাম, ব্যালেন্স নাই, নতুন কেউ নাই। তাহলে এই 15 টাকা দেখেন ইনকাম ট্যাক্স এক্সপেন্সে চলে গেল। ওই যে ভাই প্রশ্ন করেছিলেন যে স্যার এটা তো আপনি কিভাবে দিব, কিভাবে করব, দেখুন আমার কিন্তু এই পুরো ফান্ডটা জিরো হয়ে গেল। এই ইনকাম ট্যাক্স এক্সপেন্সটা কিন্তু চার্জ হয়ে যাবে আমার থার্ড ইয়ারে গিয়ে।
তার মানে আমরা এটাকে অ্যাডজাস্ট করার সুযোগ থাকবে। গতকাল একজন বলেছিলেন ক্যারি ফরওয়ার্ড করতে করতে যাব, আমরা ডেফার্ড ট্যাক্স প্রভিশনটা ক্যারি ফরওয়ার্ড করতে করতে যাব। আবার একটু দেখুন, আধা মিনিট সময় দিচ্ছি, এটা দেখা স্যার যায় ওই না? যে অনেক সময় অ্যাডভার্টাইজমেন্টে যেরকম স্যার আমরা একটা এক্সপেন্স করে রাখি, হঠাৎ জি। 3,000 মানে যে কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট করলাম বছরের জি, শুরুতে জি। জানুয়ারিতে জি, 30,000 টাকা, কিন্তু অনেক- আমরা বলে দিই যে এটা জি জি 5 বছর ধরে এটা রানিং হবে, তো Running ওই হবে, 5 জি, জি। দিয়ে ভাগ দিয়ে দিই, জি জি 5 দিয়ে এখা- ভাগ দিয়ে যে পার ইয়ার যেরকম আর কি অ্যালটমেন্ট করা হয়, আচ্ছা, এইভাবে কিন্তু স্যার, স্যার হ্যাঁ, জিনিসটা এরকম নাকি স্যার? এইভাবে মাথায় রাখেন, কিন্তু একটু ডিফার হলো। আপনি যখন অ্যাডভান্স ইনকাম ওটা দিয়ে দিচ্ছেন, অ্যাডভান্স যখন দিয়ে দেন তখন ওটা পুরো ক্যাশ চলে যায়, আর কিন্তু আমাদের এটা ক্যাশ যখন, চলে যায়। কিন্তু এখানে আমরা ক্যাশ না, আমরা একটা প্রভিশন ক্রিয়েট করছি শুধু, যাতে যদি পরবর্তীতে এই স্যার। সমস্যা হয় যেন ওখান থেকে ফান্ডটা দিয়ে টাকাটা দিতে পারি। আবারও বলি, যেন আমরা ওই সময় টাকাটা দিতে পারি। ঠিক আছে স্যার, দেখুন আমরা ক্রিয়েট করতে করতে দেখলাম আমার হাতে 15 টাকা আছে, শেষে গিয়ে আমরা কিন্তু আর ফান্ড প্রয়োজন নেই, আমরা ওই 15 টাকা ইনকাম ট্যাক্স এক্সপেন্সে চার্জ করে দিচ্ছি। ওকে স্যার, জি স্যার। একটু আমার আরো দুটো অঙ্ক আছে, আশা করি মনে হয় পারবো, একটু না পারলে আবার পরের দিন এটা নিয়ে কথা হবে ইনশাল্লাহ। বলুন তো ইনকাম স্টেটমেন্টে কত কোনটা কোনটা যাবে? শুধুমাত্র স্যার ওই যে যেটুকু ইনকাম, হ্যাঁ মানে যেটা এক্সপেন্সটা যেটা যাবে Yes, একদম পার প্রত্যেক- ইয়ার যে Yes, এক্সপেন্স yes, গুলো। জি জি, আমি সহজে বোঝাই দেই, আপনার লেজারের মধ্যে ইনকাম ট্যাক্স এক্সপেন্স লেখা আছে যে টার্মটুক, শুধু সেটুক নিয়ে নেন। ইয়ার 1 ইনকাম ট্যাক্স কত লেখা আছে? 12 টাকা। 12 টাকা স্যার। 3 টাকা। 3 টাকা স্যার। 3 টাকা। এটা কি মাইনাস হয়ে গেল কিনা স্যার? একটু দেখুন তো আবার। ইয়েস স্যার, মাইনাস। মাইনাস, জি, স্যার। কারণ আসলে আমার রিলিভ হচ্ছে, এটা ইনকাম ট্যাক্স এক্সপেন্স আলাদা, আসলে এটা আমরা ক্যাশ যাচ্ছে না, বরং আমার রিলিভ হচ্ছে, এই জন্য দেখুন আমরা মাইনাস দেখিয়ে দিয়েছি। আসুন এবার ফিনান্সিয়াল পজিশনে কত যাবে বলুন তো? স্যার ওই যে এস্টিমেট যেগুলো করা হয়েছিল স্যার, জি, জি, জি। এস্টিমেট যেটা ছিল Estimate 12 যেটা টাকা ছিল। 15 টাকা। জিরো, থ্যাংক ইউ। এবং এটা আপনি মাথায় রাখবেন, ডিফার্ড ট্যাক্স প্রভিশন সব সময়ের জন্য নন কারেন্ট লায়াবিলিটিস, এবং ইনকাম ট্যাক্স প্রভিশন কিন্তু কারেন্ট লায়াবিলিটিস। স্যারেরা এই সূক্ষ্ম জায়গাগুলো মাথায় রাখবেন। যখন আপনি এইটাকে আমরা, স্যার কারো যেন একটু সাউন্ড আসছে খুব, আবারও বলি, দেখুন সূক্ষ্ম পার্থক্য কোথায়। যখন আমরা কোনো ফিনান্সিয়াল পজিশনকে ড্র করব, যদি যখনই আমি দেখবো যে আপনি এটাকে কারেন্ট লায়াবিলিটি আন্ডার লিখেছেন, তার মানে আমি বুঝতে পারবো যে আমরা বুঝি নাই। মাথায় রাখবেন, ডিফার্ড ট্যাক্স প্রভিশন কিন্তু লং টার্ম লায়াবিলিটিস, দ্যাট ইজ নন কারেন্ট লায়াবিলিটিস, বাট ইনকাম ট্যাক্স প্রভিশন কিন্তু কারেন্ট লায়াবিলিটিস। ঠিক আছে স্যার? জি স্যার। ইনকাম ট্যাক্স প্রভিশন কারেন্ট লায়াবিলিটি এবং ডিফার্ড ট্যাক্স প্রভিশন হচ্ছে লং টার্ম লায়াবিলিটি। যে কারণে আমরা জাস্ট যে ব্যালেন্স ফিগার গুলো লিখে দিয়েছি, শুধু ডিফার্ড ট্যাক্স 12, 15, 0। এটা কোনটা দেখে লিখেছি বলুন তো স্যার? জাস্ট এখানে দেখে, এই যে এখানে দেখে লিখেছি। ঠিক আছে স্যার, 12, 15, 0। স্যার তার মানে আমরা ডিফার্ড ট্যাক্স লায়াবিলিটি হলো মানে একটা সার্টেন টাইমের পর আমরা ওটাকে অ্যাডজাস্ট করে দিব জি আর জি, জিরো হয়ে যাবে। জিরো হয়ে যাবে। এটা আমরা বারবার, এই জন্য হ্যাঁ, নাম্বার অফ ইয়ার্স, এই জন্য নন কারেন্ট লায়াবিলিটি, কারণ এক Yes, বছরের উপরে কারেন্ট লায়াবিলিটি প্রভিশন মোর দ্যান 1 ইয়ার। আমরা জানি লায়াবিলিটি কন্টেইনিং অর এজ মোর দ্যান 1 ইয়ার, যে লায়াবিলিটির বয়স 1 বছরের বেশি হয়ে যায়, আমরা তাদেরকে বলি নন কারেন্ট লায়াবিলিটি, তাই না স্যার? যদি ভুল না করি। ওকে ওকে স্যার। আর স্যার প্রভিশনটা আমরা কারেন্ট লায়াবিলিটি রাখছি কারণ হলো আমরা এক বছরের মধ্যে ওটা পেমেন্ট করে ইনকাম ট্যাক্সটা পরের বছরের মধ্যে ওটাকে অ্যাডজাস্ট করে ফেলতে হয়। ওই যে আমরা ওভার আর আন্ডার করে যোগ বিয়োগ করে ফেললাম জি না স্যার, স্যার? ওকে, থ্যাংক জি ইউ স্যার। তা আবারও বলি, আমাদের একটু বোঝার সমস্যা কি হচ্ছিল, আমরা এখানে ক্যাশ এবং মিলাই ফেলছি একটু। এখানে ক্যাশের ব্যাপারটা ভাবলেই আপনি গোলমাল করে ফেলবেন, লাভের ব্যাপারটা ভাবলে গোলমাল করে ফেলবেন। আপাতত ধরে নেন যে পরীক্ষায় পাশ করতে হবে। ঠিক আছে স্যার, মুখস্থ করে যাই, তারপরে আপনি অঙ্ক দেখতে দেখতে বুঝে ফেলবেন। আর অনুরোধ করব, টেক্সটটা আজকে একটু ভালো করে দেখবেন, চ্যাপ্টার নম্বর 16। ওকে স্যার, নাও দ্য সেকেন্ড ওয়ান, বড় একটা অঙ্ক দিয়েছি গত দিনের অঙ্ক সহ, দেখুন এবার। পড়া শেষ হলে একটু রেসপন্স করবেন।
This is an exam standard question. স্যার আপনি একটু বুঝিয়ে দিন হ্যাঁ স্যার, আপনাদের সাথে আমি একটু পড়ি এবার দেখুন। Aquarius Limited's financial statements for the year ended 31st December 18 profit before tax দেখাচ্ছে কত 1,45,000। Cumulative taxable temporary differences at the year end amounted to টাকা 40,000। এবং এটা কি জিনিস সেটা আবার নিচে বোঝানোর জন্য বলা হয়েছে, কোশ্চেনে নাও থাকতে পারে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যাকাউন্টিং ক্যারিং ভ্যালু এন্ড দ্য ট্যাক্স বেস। তার মানে আমরা যে ডিফারেন্স বলে আসছি তার ব্যালেন্স কত আছে 40,000। অর্থাৎ আমরা যে অঙ্কে আমরা নিজেরা বিয়োগ করে বের করেছিলাম না একটু আগে 750 1,000-এর যে বিয়োগফলটা বের করেছিলাম সেই বিয়োগফলটা করে রাখছে। তার মানে কি এই 40,000-এর পরে যদি আমি ট্যাক্স রেট দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা আমাদের ট্যাক্স প্রভিশনের অ্যামাউন্ট পেয়ে যাব। স্যাররা বুঝছেন কিনা কথাটা? আমি যখন অঙ্কটা শুরু করছি বলছে আমার 40,000 টাকা ডিফারেন্স আছে, বলেনি কিন্তু ট্যাক্স প্রভিশন আছে। ডিফার্ড ট্যাক্স প্রভিশন চালাকি করা হয়েছে এখানে। আপনি তখন এই 40,000-এ যদি 30% করে ফেলি আমার মনে হয় আমরা তখন তার প্রভিশনটা পেয়ে যাব। ওকে, কারেন্ট ট্যাক্স ফর দ্য ইয়ার 30%, ও এখানেই আছে। এন্ড হ্যাজ বিন এস্টিমেটেড টাকা 30,000। চলতি বছরে আমার কারেন্ট ট্যাক্স হিসাব করা আছে 30,000। দেয়ার ইজ কারেন্টলি নো প্রভিশন ফর ডিফার্ড ট্যাক্স। এই মুহূর্তে কোনো প্রভিশন করা নাই আমাদের। অর্থাৎ আমরা যেমন আগের অঙ্কটা 0 বললাম, এরাও বলেছে দেয়ার ইজ নো কারেন্টলি নো প্রভিশন। আর এটা দেওয়া কিন্তু ইয়ার এন্ডে, খেয়াল করেছেন স্যার? এটা কোথায় দেওয়া দেখুন তো, ইয়ার এন্ডে দেওয়া। আচ্ছা, ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 19, the financial statements show a profit before tax 1,70,000, cumulative taxable difference year end 50,000। তার মানে যেটা এখানে 40 ছিল সেটা বেড়ে এখন কত হয়েছে? 50,000 হয়েছে। ওকে, ঠিক আছে। তার মানে বোঝা গেল আমার ডিফার্ড ট্যাক্স প্রভিশন বাড়বে, কারণ 10,000 টাকা যে বেড়ে গেল এই জন্য কিন্তু প্রভিশন বেড়ে যাবে। এন্ড কারেন্ট ট্যাক্স ইয়ার 30% হ্যাজ বিন এস্টিমেটেড 33,000, এবং চলতি বছরে আমরা 33,000 টাকার কারেন্ট ট্যাক্স হিসাব করেছি। Prepare relevant extracts from the financial statements for the years 31st December 18 and 19 from above transaction. এবং you should assume the amounts paid for current tax are equal to the estimates made। এবং আপনি ধরে নেন যে আপনি যা এস্টিমেশন করেছেন সেটাই কারেন্ট ট্যাক্স হিসেবে দেয়া হচ্ছে। তার মানে এই কারেন্ট ট্যাক্স যেটা দেয়া হচ্ছে এটাই আমরা পে করেছি, এটা ওরা বলার চেষ্টা করেছে মনে হয়, তাই না স্যার? You should assume the amounts paid for the current tax equal to the estimates made। আমরা যে এস্টিমেশন করব সেটাই পে করা হয়। ওকে, দেখি স্যার ছোট্ট ছোট্ট করে, একবারে অবশ্য লেখা হয়ে গেছে। ওয়ার্কিং 1 আমরা দেখবো আগে, আসুন। আমরা কিন্তু দেখেন আমরা ডিসক্লোজারে বলেছি ইনকাম ট্যাক্স এক্সপেন্স নরমালি ইজ দ্য কম্পোজিশন অফ 3 এলিমেন্টস। ওয়ান ইজ estimation, another one over or under provision, and the third one deferred tax provision. Okay, right sir? স্যারেরা আমরা কিন্তু আপনারা দেখিয়েছি বা আপনি হ্যাঁ রাইট, থ্যাংক ইউ। তাহলে আপনি আগে আসুন, দেখুন আমরা কিভাবে চেষ্টা করেছি লেখার জন্য। তার কারেন্ট ট্যাক্স 30,000 33 আছে, এবং ওরা কিন্তু বলেছে দেখেন কারেন্ট ট্যাক্স যেটা ওইটাই এস্টিমেশন, কারণ তার মানে বোঝা গেল কোনো প্রভিশন ওভার আর আন্ডার নেই। অঙ্কে বলেছে যে ধরে নেন যে এস্টিমেশন এবং কারেন্ট ট্যাক্স ইকুয়াল, দ্যাট ইজ দেয়ার ইজ নো ওভার অর আন্ডার প্রভিশন। তার মানে আমরা 3টা আইটেম কথা বলছি, তার 2টা নিয়ে এখন যোগ করলে আমি ইনকাম ট্যাক্স এক্সপেন্স পেয়ে যাব। ওকে স্যার? ওকে, ডিফার্ড ট্যাক্স ফার্স্ট ইয়ারে কত আসবে বলুন স্যার? 12,000। ওই যে 40,000, হ্যাঁ 40,000 30% 12,000। আচ্ছা, তাহলে মোট দেখেন তো আমার 18 সালে মোট ট্যাক্স তাহলে আসবে 30 আর 12 42,000। ওকে, এবার আসুন পরের ইয়ারের জন্য। এই 33,000 কিন্তু অঙ্কে দেওয়া আছে, আমি আনি নাই কোথা থেকেও। হ্যাঁ স্যার, 33,000 গিভেন ফিগার। এবার আসুন ডিফার্ড ট্যাক্স কত হবে, ওরা অঙ্কে বলে দেওয়া হয়েছে 50,000 কিউমুলেটিভ ব্যালেন্স তৈরি হয়েছে। তাহলে 50,000 30% কত হয়? 15,000। আগের বার কত রাখা আছে? 12,000। তাহলে বাড়তি কত রেখেছি? 3,000। এই সেই 3,000।
এবং আমরা কিন্তু লিখে দিয়েছি দেখুন আপনার সুবিধার জন্য, ডিফার্ড ট্যাক্স এত লেস টু 18 প্রভিশন। ওকে স্যার? ওকে, তাহলে আমরা এখন বলতে পারি যে আমার ইনকাম ট্যাক্স এক্সপেন্স 18 সালে হবে মোট 30 আর হলো 42, কত সরি 30 12 42, আর এদের হবে 33 এবং 3 কত হলো 36। তাহলে দেখেন আমরা যারা একটু আগে একজন ভাই প্রশ্ন করেছিলেন পার্টিসিপেন্ট যে স্যার ট্যাক্স এক্সপেন্স, তাহলে এক্সপেন্স বলতে কিন্তু আমরা ডিফার্ড ট্যাক্স কে সরাসরি একককে মিন করছি না, আমরা এক্সপেন্স বলছি আবারও বলি 3টা আইটেমকে মিন করছি, কারেন্ট ট্যাক্স এস্টিমেশন, ওভার অর আন্ডার প্রভিশন এন্ড ডিফার্ড ট্যাক্স প্রভিশন। ঠিক আছে স্যারেরা? এই 3টা মিলে আমরা এক্সপেন্স শো করব। কোম্পানিকে কত দিব, ট্যাক্স অথরিটিকে কত দিব, সেটা কিন্তু আমাদের এখানকার বিষয় না। এটা কিন্তু আমরা ইনকাম ট্যাক্স এক্সপেন্স যখন করি তখন ব্যাংক হিসাব আসেন, আমরা জানি যে ট্যাক্স দেওয়া হয় 1 বছর পরে, ফলে এই জার্নালে কোথাও ট্যাক্সের কথা ব্যাংকের কথা বলার সুযোগ নেই। ওকে স্যার? ওকে, আমি কি বুঝাতে পেরেছি এইটুকুন স্যার? জি স্যার। এবার আসুন তো এইটার জার্নাল গুলো কি হবে, এই 12,000 জার্নাল কি হবে? ইনকাম ট্যাক্স এক্সপেন্স ডেবিট, ডিফার্ড ট্যাক্স প্রভিশন ক্রেডিট। ওকে, থ্যাংক ইউ, আমরা লিখলাম তাই। এবং এখানে একটু বোঝানোর জন্য লেখা হয় আইএস মানে এই আইটেমটা আসলে ইনকাম স্টেটমেন্টে যায়, ডিফার্ড ট্যাক্স লায়াবিলিটি এটা কি লেখা এসওএপি, যদিও আমরা এটা নিয়ে এখনো গল্প করিনি, আগামী ক্লাস থেকে মনে হয় এই গল্প করার সুযোগ হতে পারে অথবা আরো পরে থেকে। স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, দ্য সিনোনিম অফ ব্যালেন্স শিট নাকি স্যার? ওকে, এবার আসুন তো তাহলে জার্নালগুলো কি কি দেখুন। আমরা প্রথমে কিসের জার্নাল দিলাম এখানে? ডিফার্ড ট্যাক্স লায়াবিলিটি জার্নাল দিয়েছি। ওকে, কারেন্ট ট্যাক্স আছে নাকি এখানে? এইটা জার্নালটা কি শিখেছি গতদিনে আমরা? নিশ্চয় লিখেছিলাম ইনকাম ট্যাক্স এক্সপেন্স ডেবিট, ইনকাম ট্যাক্স প্রভিশন অথবা কারেন্ট ট্যাক্স লায়াবিলিটি একই জিনিস, কিন্তু কারেন্ট ট্যাক্স লায়াবিলিটি এবং ইনকাম ট্যাক্স লায়াবিলিটি একই অর্থে ব্যবহৃত হয়। ঠিক আছে স্যার? ওকে, 30,000 এবং পরের ইয়ারও একই রকম লিখেছি দেখুন, এবং এইটা আমি আবার বিয়োগ করে দেখাইছি দেখুন আপনার সুবিধার জন্য। 15,000 বিয়োগ 12,000 3,000, তাহলে এটার জন্য একটা জার্নাল হবে 3,000-এর একটা জার্নাল হবে, আর একটা জার্নাল হবে কত জন্য? 33-এর জন্য। কোনো প্রবলেম থাকলে বলবেন, আমরা কিন্তু একসঙ্গে দুটো আইটেম মিলাই ফেলছি, একটা গতদিনের এস্টিমেশনের জার্নাল নিয়ে আসছি আর আজকে ডিফার্ড ট্যাক্সের জার্নাল নিয়ে আসছি। ওকে স্যার? এবার একটু ব্যাকে চলে যাই আবার আমাদের যেখানে মূল আলোচনা ছিল। ইনকাম স্টেটমেন্ট আমরা কিভাবে শো করি? নিশ্চয়ই আমরা লিখি প্রফিট বিফোর ট্যাক্স লিখলাম, ইনকাম ট্যাক্স এক্সপেন্স যেটা W1 এ করে নিয়ে এসেছি সেটা শুধু এখান থেকে বিয়োগ করেছি, তাই তো স্যার? দেখুন তো গত ক্লাসে একজনে প্রশ্ন করেছিলেন যে স্যার আমরা তো সাধারণত অঙ্কে এইটা পরে পার্সেন্টেজ করে বের করি নাকি? আমরা কখন করি? যখন আর কিছু থাকে না, শুধু আমাদের ইনকাম স্টেটমেন্টই করতে বলা হয়, অন্য আইটেম না থাকার কারণে সরাসরি কি করি ওই পার্সেন্টেজটুক করে কারেন্ট এস্টিমেশনটুক শো করে দেই, কারণ কারেন্ট এস্টিমেশনটাই তো ইনকাম ট্যাক্সের একটা অংশ। ওকে, এবং এখানে আমার কারেন্ট এস্টিমেশনের পাশাপাশি আরো লোকজন আসছে। কারা আসলো? 30,000 ছিল কারেন্ট এস্টিমেশন, প্রভিশন ফর ডিফার্ড ট্যাক্স লায়াবিলিটি আসছে আমাদের আরেকটা পোরশন। ওকে স্যার, এবার আসুন ফিনান্সিয়াল পজিশনে কতটুক যাবে বলুন তো? আমি গ্যাবে রাখি, বলুন, আমি পরে আবার আসবো ওখানে। স্যার কারেন্ট ইনকাম ট্যাক্স যেটা, ওকে জি, আর যাবে হলো ডিফার্ড ট্যাক্স এর থ্যাংক ইউ স্যার। আমরা ফিনান্সিয়াল পজিশনে নরমালি we will show two elements, one under our current liability, another under long term liability. One that is normal income tax provision under current liability, and deferred tax liability will be under our long term liability. Okay sir? স্যার এখানে যদি প্রভিশন থাকতো ওভারে না আন্ডার থাকতো তাহলে এটা যোগ করে দেখাতাম না, সেটা ইনকাম ট্যাক্স যোগ হয়ে যেত, ও কিন্তু আর আগাতো না। ওটা কোথায় যোগ হতো স্যার? এইখানে যোগ হতো স্যার। এই অঙ্ক পাবো একটু পরে আবার স্যার, আপনার মনের মধ্যে যেটা এসছে আমরা পাবো ইনশাল্লাহ। মানে আমরা এখানে দুটো আইটেম রেখেছি, পরেরটায় 3টে আইটেম নিয়ে বড় অঙ্ক তৈরি হয়ে যাবে স্যার। ওকে, আসুন আমরা শুধু তাই লিখে দিয়েছি দেখুন, নন কারেন্ট লায়াবিলিটি এর আন্ডারে থাকবে deferred tax provision, current liability যার আন্ডারে থাকবে income tax payable. Any question? No sir. No, thank you sir. We will go for 10 minutes break, okay, for our answer prayer. Thank you sir. Thank you sir.
5টা 5 এই যে দেখো আজকে 710 লিখে দিল হ্যাঁ ঠিক আছে একটা তো আর এমনি যারা বাদে 7 দিবে তো ওরা একটা মার্জিন রাখে আমাদের 7 আর जी सर আইটি নম্বর আপনি না ওখানে পরে আমাকে কোশ্চেন পরে আমার
একটা তো স্পেশাল ওর হিসাবে ওটা তো নাই এমপ্লয়ীদেরকে 100% দেয় কিনা কথা বলতে হবে, 7% পাওয়া যায়। আমাদের আমার ডিবিআর যতগুলো ডিবিআর আর যতগুলো ম্যাক্সিমাম আমার এই জায়গায় না অ্যাপার্টমেন্ট আপনি দেখাবেন খরচ দেখাই না, ওরকম আমাদের খরচ যত কমায় দেখাতে পারবো তত বেশি লোনের পরিমাণ। আমরা একটা ক্যালকুলেশন বাইরে করার ক্যালকুলেশন আমার এই আমাদের স্যালারি 30 লাখ টাকা 10 বছর হয়ে যায়, 10 বছর নিয়ে 30 10 বছর ইএমআইটা 38 টাকা আছে। আমাদের জন্য 30টা ইজি। আমি আমার এক সেকেন্ড হয়তো হায়ার ম্যানেজমেন্ট পাই, ট্রাই করে 35ও যেতে পারো, 30টা ইজিলি পাবে। হ্যাঁ 30 থেকে পরে দিচ্ছি, এটা তুমি খেয়াল রাখতে পারো। এই আর না হলে তো ওই 120 টাইমস দিত আমাদের দেশে, এই জন্য কিন্তু আমরা এটাই পাইতাম। আপনি তো 30 থেকে 40 এখন একটা আইডিয়া আছে, এটা দেখে তোমার মহিলার মতো আরেকজন আছে দেখে হোম আমাদের পাই দেবো না, এটা ভালো, এটা এটা তোমার এটা তো আমাদের আমার ওরা 70 না না যারা ব্যাংকটা হ্যালো পার্টিসিপেন্টস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমরা মনে হয় ইন টাইম চলে আসছি নাকি, না আমাদের হাতে কি সময় আছে আরো? আমার মনে হয় চলে আসছি। তো যারা আসছে একটু স্লাইড তো দেখা যাচ্ছে মনে হয় নাকি, স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে দেখা যাচ্ছে স্যার, কিন্তু একজন স্যার একটু মিউট করে দিবেন স্যার, যে কথা বলতেছে। আচ্ছা আচ্ছা। হ্যালো স্যারেরা, প্লিজ মিউট ইউর ডিভাইসেস। ওকে, একটু পড়ুন, একটু বড় আকারে রাখা আছে, এখানে মনে হয় একটু প্রভিশন থাকবে। এবং আমি এই এটা পড়তে পড়তে যে কথাগুলো বলি, পুরো রিভিউ যদি যাই, নর্মালি ফর কিপিং আওয়ার অ্যাকাউন্টিং treatment of this income tax, normally we should consider 3 elements. One is income tax estimation, another one over or under provision, and the third one deferred tax. এই তিনটাকে আমরা একটু আলাদা করে ভাববো, তাহলে একটু কষ্টটা কম হবে। এবং ডেফার্ড ট্যাক্সের যে সমস্যাটা এখনো হচ্ছে সেটা হলো যে আমরা প্রফিট বা আমাদের ক্যাশ মিলায় ফেলছি। আপনি শুধু আপাতত এইভাবে মনে রাখুন যে যতক্ষণ পর্যন্ত আমার অ্যাকাউন্টিং ভ্যালু বেশি থাকবে ততক্ষণ ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি তৈরি হবে, আর ভাইস ভার্সাতে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট তৈরি হবে। এইটুকু মনে করে আগাই, হ্যাঁ স্যারেরা? আচ্ছা, আমি পড়ে ফেলছি, দেখুন। আশা করছি প্রায় এখনো মনে হয় আমরা 7 পার্টিসিপেন্টস রিমেইনস, পেয়ে যাবো। রিমেইনস 7 জন নেই মনে হয়, এখন পেয়ে যাবো ইনশাল্লাহ।
আমরা কি পড়বো স্যার অঙ্কটা একটু? আমি পড়বো আপনাদের সাথে সাথে। হ্যাঁ জি স্যার। কারণ হ্যাঁ বুঝছি রোজা খোলার আবার কেউ কেউ একটু রেগেও যাচ্ছেন মনে হয়। আরে কষ্ট হচ্ছে তো, আসলে কষ্ট হয় এই সময়। ঠিক আছে স্যার। আপনারা আসলে সবাই ভালো, তাহলে এই টাইমে ক্লাসে ঢুকবেন, এটা আমি নিজেকে ফিল করছি। মানে কি বলে, তো অনেক কষ্ট হচ্ছে স্যার, আপনি তো অনেক কথা বলতেছেন। না, আমার তো কথা বলতে হবে ভাই, এটাই তো আমার রুটি রুজি। এটা আমার রুটি রুজি না, এটার জন্য আমি রেডি, আই এম রেডি। ওকে, আমরা তো সেই পজিশনে যাওয়ার জন্য রেডি। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আই এম অলওয়েজ মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি, যে কারণে আপনি কথা বললে কোনো সমস্যা নাই, আমরা নিয়ে নিচ্ছি। তো প্যাটেলের আমরা প্রফিট বিফোর ট্যাক্স মানে 3টা ইয়ার দেখা যাচ্ছে এখানে, 18, 19, 20। হ্যাঁ, এই টাকার অঙ্ক আর পড়লাম না। ইনকাম ট্যাক্স ক্যালকুলেটেড বেসড অন ট্যাক্সেবল প্রফিট, অর্থাৎ দিস ইজ আওয়ার এস্টিমেশন। আমরা হ্যাঁ দিস ইজ এস্টিমেশন করে ফেলেছি। কত দেখুন, ইনকাম ট্যাক্স এস্টিমেশন করে ফেলেছি 30/6 অর্থাৎ 18তে 96,000, 1,18,000 এবং 59,000। পেমেন্ট অফ ট্যাক্স টাকা দিয়েছি কত, যখনই টাকা দিয়েছি তার মানে এখানে ওভার আন্ডারের ব্যাপার চলে আসবে, তাই না? কারণ আমরা বলেছিলাম ওভার আর আন্ডার নরমালি ক্রিয়েটস বিটুইন দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল এন্ড আওয়ার এস্টিমেশন, দ্যাট ইজ দ্য গ্যাপ, তাই তো স্যার? ওকে, কিউমুলেটিভ টেম্পোরারি ডিফারেন্সেস অ্যাজ ফলোজ। যখনই কিউমুলেটিভ পেয়ে গেলাম আপনাকে মাথায় রাখতে হবে হেয়ার লাইজ আইদার ডিফার্ড ট্যাক্স অ্যাসেট অর ডিফার্ড ট্যাক্স লায়াবিলিটি। ওকে স্যার, তার মানে এই অঙ্কটা আমাদের 3টা জিনিসই চলে আসছে। আমাদের স্বাভাবিক যা শিখেছি সবগুলো এখানে আছে। আমরা যখন চিন্তা করব 3টাই যেন মাথায় থাকে। প্রিপেয়ার দ্য রেলিভেন্ট এক্সট্রাক্টস ফ্রম দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টস ফর ইচ অফ 3 years ইন রেসপেক্ট অফ ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স এর স্বার্থে আপনি আপনার অ্যাকাউন্টিং ট্রিটমেন্টগুলো দেখান এখান থেকে। খাতা কলম আছে তো স্যারেরা? হাতে করে ফেলি, যদিও আমি এই অঙ্ক নিয়েছি টেক্সট থেকে, একটু হাতে করবেন, আপনার সুবিধা হবে আশা করি। ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। আমরা at first will go with our income tax expense, এবং আমরা একটা কাজ করছি কি, যখন যেটা করতে লাগছে পরে দরকার হয় ওয়ার্কিংস করে নিয়ে আসবে, এরকম যদি হয়। আমরা যখন অঙ্ক করব, ধরেন এই অঙ্কটা যদি পরীক্ষা হলে আসে, আপনি করবেন কি, কাঠামোটাকে নামিয়ে ফেলবেন। এই কাঠামোটা নামিয়ে ফেলবেন। আমরা জানি যে আমরা এই প্রথম আজকে সেই যে আলোচনা করলাম আমরা, যে ইনকাম ট্যাক্স এক্সপেন্স নরমালি ইজ দ্য কম্পোজিশন অফ 3 elements. One is current tax estimate, another over or under provision, and the third one deferred tax. ঠিক আছে স্যার? করবেন কি, আপনি এই ছকটা করে ফেলবেন, করে টাকার অঙ্কগুলো খালি রাখবেন শুধু। মনে থাকবে তো? অঙ্ক করার জন্য এইটা করলে সুবিধা হয়, কারণ আমি তো জানি না কোনটা কখন লাগবে, কোনটা দেওয়া না আছে। আমি কাঠামোটা রেডি করলাম, এবং দেখুন কারেন্ট ট্যাক্স এস্টিমেট কি আমরা পেয়ে গেছি? জি স্যার, এটা কিন্তু পেয়ে গেছি। সাথে লিখে ফেলুন, আমরা লিখে ফেললাম, ধরুন আমি লিখে ফেলেছি। And now over or under provision, over or under provision, এটা করার জন্য আমরা কি খুঁজবো বলুন তো? স্যার আমাদের ট্যাক্স পে যেটা করেছি, জি ট্যাক্স পে এবং এস্টিমেশন, তার ডিফারেন্স খুঁজবো। ওকে স্যার, ওকে, তাই একটু সেখানে যাই। দেখুন সেটা নিচে করে দিয়েছি আমরা, মনে হয় দেখেন তো এভাবে মেলানো যায় কিনা। কারেন্ট ট্যাক্স এস্টিমেট লিখে নিলাম, সাথে সাথে লিখে ফেলুন, একটু খাতা নিন আপনার হাতে। হয়তো আপনাদের দেখতে পাচ্ছি না, কিন্তু আপনাদের খাতার খসখস শব্দ শুনলেই আমার হবে। এই যে একজন শুনিয়ে দিল গো। কারেন্ট ট্যাক্স এস্টিমেট লিখে নিলাম। অ্যামাউন্ট পেইড ফার্স্ট ইয়ার 90,000, 1,18,55। এই অঙ্ক, যেহেতু অঙ্কটা ব্যাকে আছে, আমি আর বারবার যাচ্ছি না, আপনি ধরে নেন এটাই আছে। হ্যাঁ, এবার ডিফারেন্সটা করে দেখুন। 96,000 খরচ করেছি, সরি এস্টিমেশন রেখেছিলাম, কিন্তু খরচ করেছি কত? 90। তার মানে কি আমি এটা ওভার করেছিলাম না এস্টিমেশন? জি স্যার। তাহলে ওভার মানে কি, আমরা পরের ইয়ারে এটাকে বিয়োগ করার সুযোগ পাবো, তাই তো স্যার? দেখছেন, কালকে কিন্তু বুঝতে কষ্ট হচ্ছিল আমাদের, এখন কিন্তু অঙ্কের মধ্যে ঢোকার পরে বোঝা যাচ্ছে। যেহেতু 96 এস্টিমেশন করেছি, এই বছরের এস্টিমেশন রাখার পরে 90 খরচ করেছি, তাহলে 6,000 টাকা তার পরের বছরে গিয়ে আমি অ্যাডজাস্টমেন্টে আসতে পারবো, যখন আমরা ট্যাক্স প্রভিশন দেখাবো, সরি ইনকাম ট্যাক্স এক্সপেন্স করবো। দেখুন তো এই 6,000 এই কিনা? জি স্যার, জি। ওকে, 19-এ চলে আসুন। স্যার কারেন্ট ইয়ারে কি ওভার আন্ডার কিছু হবে না? কারেন্ট ইয়ারের কথা তাহলে তো নেই, আমি যাচ্ছি এই জন্য এখানে দেইনি, কারণ এটা হলে তাহলে 17 তত থাকতে হবে আপনার সামনে। মানে এটা হলো জাস্ট যেটা ব্যালেন্সটা বের হবে 18 সালে, সেটাই আমরা 19 সালে নিয়ে যাব। জি জি, এটা স্বাভাবিক, কারণ এই পেমেন্টের ঘটনা ঘটেছে 18 সালে, এইটার ব্যালেন্সিং ফিগার যাবে, মানে প্রভিশন অলওয়েজ উইল বি অ্যাডজাস্টেড আফটার 1 year। ঠিক আছে স্যার? ইয়েস, ওকে ওকে স্যার।
1,08,000 18,000 কি করেছি? আন্ডার না, বেশি দিয়ে ফেলেছি। তাহলে বেশি দিয়ে ফেললে পরের বছরে সংস্থান রাখতে হবে। দেখছেন সহজ হিসাব। এই 10,000 কিন্তু যোগ হবে, দেখুন চলে আসছে এখানে, হলো। আচ্ছা, 2020 সালের ঘটনা কি? 4,000 ওভার আছে, কিন্তু যেহেতু 20 পরে অঙ্ক নেই আমার হাতে, যিনি একটু আগে প্রশ্ন করলেন তার উদ্দেশ্যে বলি, 21 সালের অঙ্ক যদি আমি কখনো করতে পারি, এই 4,000 তখন বিগিনিং ব্যালেন্স হয়ে চলে যাবে এই ওভার বা আন্ডারের ঘরে। ঠিক আছে স্যার? ওকে, তাহলে ওভার আন্ডারের ক্ষেত্রে প্রথম বছরটা জিরো থাকবে যদি আগের বছর যদি যদি ব্যালেন্স না থাকে। ওকে স্যার, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু ইনকাম ট্যাক্স এক্সপেন্স পেয়ে গেলাম। বাকি আছে কোনটা? এখনো শেষ হয়নি, দুটো অংশ আসলো। ডেফার্ড ট্যাক্স। ওকে, দেখুন তো ডেফার্ড ট্যাক্স মাথায় আছে কিনা আমাদের। ডেফার্ড ট্যাক্স প্রভিশন আমরা ওয়ার্কিংস করে বের করেছি। আসুন, 2018, 19, 20 প্রথমে আমরা কি লিখে নিলাম? কিউমুলেটিভ ফিগারটাকে রেডি করে ফেলেছি। প্রথম বছর বলা ছিল 1 লাখ, তাহলে 1 লাখে 30% 30,000। 19-এ হলো কত হলো এটা? 1900 মনে হয় বলা আছে ওখানে 63,000 বলাই আছে টোটাল মিলে, আর 20-তে হলো 21,000। যেহেতু 18 আগে তথ্য নেই, এই জন্য আমরা কি লিখেছি? প্রভিশন বিফোরে কিন্তু নাই, ব্যালেন্সে নাই। ঠিক আছে স্যার, নাই। আচ্ছা, 18-র এই ব্যালেন্সটা কোথায় আসলো? 19-এ আসলো। আচ্ছা, আমি একটা কাজ করেছি মনে হয়, 1 লাখ কোথায় পেলাম বলুন তো? নিশ্চয়ই আমার কিউমুলেটিভ ডিফারেন্স বলা ছিল, যে কারণে সেখান থেকে আমি 30% করে কিন্তু বের করেছি। ঠিক আছে স্যার, এটা ওইভাবে করা হয়েছে। হ্যাঁ স্যার, কোশ্চেনেই বলা ছিল। কোশ্চেনে বলা ছিল, থ্যাংক ইউ। এই 30 কিন্তু এই দেখুন তো, এই 30 এই, তাহলে 63 আমার 19 সালে প্রয়োজন ছিল, তার গতবারে প্রভিশন করে রাখছিলাম 30,000। তাহলে চলতি বছরে মুভমেন্ট টু এক্সপেন্স, হ্যাঁ মুভমেন্ট টু এক্সপেন্স মানে এক্সপেন্সে চার্জ হবে 33,000। এবং 20 সালে আমার কিউমুলেটিভ ফিগার আসছে 21,000, কিন্তু আমার আগেরই ব্যালেন্স করা আছে 63,000। তার মানে আমার এখানে আমি রিলিফ পাবো আরো, তাই না স্যার? 42,000 রিলিফ হবে। থ্যাংক ইউ। তাহলে ব্যাকে চলে যায় আবার। দেখুন 30, 33, 42 আমরা এটাকে যোগ বিয়োগ করে, আপনারা জাস্ট একটু চেক করে দেখুন তো যোগ বিয়োগ গুলো ঠিক আছে কিনা। আমি যদিও আই এম নট ওয়েল ইকুইপড উইথ দ্য মেশিন, বাট এই প্রত্যেকটা জিনিস আমি নিজে হাতে একটু একটু করে নামিয়েছি আপনাদের মতো করে আর কি। ঠিক আছে, ভুল হতে পারে। থ্যাংক ইউ স্যার। তাহলে ইনকাম ট্যাক্স এক্সপেন্স কিন্তু বের করে ফেলেছি আমরা, একটা পেয়ে গেলাম। ওয়ার্কিং 3টা বুঝি নাই স্যার। ওয়ার্কিং 3 ওকে ফাইন স্যার, যাব। স্যার 63,000 তো ম্যাথে দেয়া নাই। তাই তো, আসল নেই কেন? আমরা দেখি কেন নেই। 2,10,000 দেওয়া আছে স্যার। 2,10,000 দেওয়া আছে, সেটা 30%। আচ্ছা আচ্ছা, যিনি প্রশ্ন করলেন তাকে উত্তর আমি দিয়ে দিই স্যারেরা, কারণ উনি আমার মুখে শুনলে মনে ভালো লাগবে। কিউমুলেটিভ টেম্পোরারি ডিফারেন্সটা দেওয়া খেয়াল করবেন আপনি। আমরা এখান থেকে ট্যাক্স রেট দিয়ে গুণ করলেই ডেফার্ড ট্যাক্স প্রভিশন পাবো। ঠিক আছে স্যার, দেখুন আমি ওয়ার্কিংস এ একটাকে দেখিয়েছি, যা আমি যিনি প্রশ্ন করলেন তার উদ্দেশ্যে বলছি। প্রথম বছরটা দেখিয়েছি 1 লাখে 30% দেখিয়েছি। জি স্যার। দেখুন তো 2,10,000-এ 30% করলে কত হয়? ঠিক আছে স্যার, বুঝতে পারলাম। এটা করেন না ক্যালকুলেটরে। 3 21 63 না, এই তো ছোটবেলা নামটা করেছি। 3 কে 3, 3 দুগুণা 6, আর 3 সাথে 21,000 হয়। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন বড় হয়েছি না, হলে সব করতে সময় লাগবে আপনার। এই জন্যই কিন্তু ক্যালকুলেশনও যখন দেখাবেন সবটা দেখানোর দরকার নেই, আমরা বুঝে নিব এই আপনি এটা যেভাবে করেছেন বাকিগুলো কিন্তু সেভাবে করেছেন। যদি বলেন না স্যার আমরা পরের বছর গিয়ে 70%, না 2020 সালে গিয়ে, হ্যাঁ আসেন প্রত্যেকটা 70 না, আপনি ভাবুন এইটার এই টাকার অঙ্ক এখানে যদি 2,10,000 দিয়ে 30% করে দেখুন তো এটা হয় কিনা। হবে স্যার। হ্যাঁ। আর এখানে, হ্যাঁ এখানে ছিল 70,000 20 সালে, দেখুন তার 30% করলে এটা হয়। আবার আপনাদের উদ্দেশ্যে বলি, পরীক্ষার হলে আপনারা ওয়ার্কিং যদি সব দেখান, ইট উইল টেক হিউজ টাইম। আপনি মাত্র কি করবেন, একই ধরনের ট্রিটমেন্ট একটাকে দেখাবেন, বাকিটা আপনি ক্যালকুলেটর করে বসায় দিবেন, সময় কম লাগবে। ঠিক আছে স্যার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এবার আসুন ইনকাম স্টেটমেন্টে কিভাবে দেখাবো। ইনকাম স্টেটমেন্ট আমরা কাকে দেখাবো বলুন তো? ইনকাম এক্সপেন্স, হ্যাঁ ইয়েস, ইনকাম ট্যাক্স এক্সপেন্স, নট এস্টিমেশন, নট কি বলে ওকে, হ্যাঁ প্রভিশন। আমরা দেখাবো কোনটা বলুন তো? এস্টিমেশন দেখাবো মনে হয় নাকি? ওকে, দেখান তো এটা করা যায় কিনা। হ্যাঁ সরি, তো আমরা একটু করেছি কি, যেহেতু অঙ্কে প্রফিটও দেওয়া আছে, তো এই জন্য আমাকে বলা হচ্ছে ইনকাম স্টেটমেন্টের পজিশন আমরা যে যে আইটেম পাবো এটাকে বলা হয় পার্শিয়াল প্রেজেন্টেশন। সবকিছু পাচ্ছি না, যতটুক পাবো সেটুকু দেখাবো। ঠিক আছে স্যার? যেহেতু প্রফিট দেওয়া আছে না 3 বছরের,
3 বছরের প্রফিট দেওয়া আছে, ইনকাম ট্যাক্স এক্সপেন্স এক্সপেন্স বের করেছি না আমরা ওয়ার্কিংস করে? জি স্যার। এই যে, আচ্ছা প্রফিট ফর দ্য পিরিয়ড বিয়োগ করে পেয়ে গেলাম, তাহলে ইনকাম স্টেটমেন্ট পেয়ে গেলাম আমরা। যদি এখন হাতে করতে না পারেন পরেও করলে হবে, স্লাইড পেয়ে যাবেন আশা করি, এই ক্লাসের পরপরই পেতে পারেন। আসুন এবার ফিনান্সিয়াল পজিশনে তাহলে আমরা কি দেখাবো বলুন তো একজনে? স্যার কারেন্ট লায়াবিলিটি normally we will show two segment, one is long term liability, another one current liability or short term liability. Okay sir, short term liability কে যাবে? provision. No sir, expense. Current, yes, current income tax estimation টা যাবে শুধু, তাই তো স্যার? ইনকাম ট্যাক্স। জি স্যার। হ্যাঁ, ইনকাম ট্যাক্স এস্টিমেশন যাবে, আর হলো লং টার্মে যাবে হলো ডেফার্ড ট্যাক্স প্রভিশন। ওকে ওকে, দেখুন তো মেলে কিনা স্যার। নন কারেন্টে দেখিয়েছি ডেফার্ড ট্যাক্স প্রভিশন, আর হলো হ্যাঁ জি স্যার। ওকে স্যার, আর কারেন্ট লায়াবিলিটিতে আমরা হ্যাঁ বলেন। আমার এখানে একটা কোশ্চেন, মানে জাস্ট কনফিউশন, সেটা হচ্ছে আমরা ইনকাম ট্যাক্স টোটালটা যখন মানে প্রফিট থেকে বাদ দিলাম, তখন হচ্ছে শুধু ডেফার্ড ট্যাক্স এর মানে প্রত্যেক ইয়ারে যতটুকু অংশ ছিল ততটুকুই নিলাম, কারেন্ট ইয়ারের যেটুকু স্যার। আর হচ্ছে কিন্তু ইনকাম মানে ফাইনান্সিয়াল পজিশনে গিয়ে কি করলাম স্যার, কুমুলেটিভটা মানে পুরোটাই নিয়ে নিচ্ছি প্রত্যেক বছরে। ওই দেখুন তো কোনটুকু নিয়েছি বলুন তো, কারেন্ট লায়াবিলিটি কোনটুকু নিয়েছি? কারেন্ট লায়াবিলিটি না স্যার, ডেফার্ড ট্যাক্স। ডেফার্ড ট্যাক্স প্রভিশন টুকু শুধু, এটা তো প্রভিশন করা। হ্যাঁ প্রভিশন তো চলতে থাকবে এখন, এই 30,000 এইভাবে তারা চলতেছে, এটা কিন্তু এর মধ্যে চলে আসছে। যখন পরে আমরা নিশ্চয়ই আপনি জার্নাল করবেন তখন তো এই 30 এর মধ্যে হয়ে 33 দেখালাম না কোথাও, দেখুন তো স্যার। স্যার আমি ওইটাই জানতে চাচ্ছি। আর 18-30 টোটাল হচ্ছে। ও কিন্তু আস্তে আস্তে একসময় ও জিরো হয়ে যাবে, এই যে কমছে বা বাড়বে, আবার একসময় বাড়বে বা জিরো হবে, পরের বছর বাড়তেও পারে কমতেও পারে, এ চলতে থাকবে। হ্যাঁ আপনার প্রশ্ন এবার মানে ম্যাথটা আমি বুঝছি, কিন্তু আমি জাস্ট কনফিউশন এটাই যে ইনকাম ট্যাক্সে শুধু আমি প্রত্যেক ইয়ারের যতটুকু আছে মানে প্রিভিয়াস ইয়ারেরটা বাদ দিয়ে নিচ্ছি, কিন্তু ব্যালেন্স শিটে গিয়ে আমি তো পুরোটাই নিচ্ছি, মানে এটা কেন? আচ্ছা একটু আসুন। আচ্ছা ইনকাম ট্যাক্স এক্সপেন্সটা কোন জায়গার আইটেম? ইনকাম স্টেটমেন্ট আইটেম। আর এনি পেয়েবল অর আউটস্ট্যান্ডিং, এটা কোথার আইটেম? ব্যালেন্স শিটের আইটেম। তাহলে আপনি ব্যালেন্স শিটে যাবেন। এখন আপনি বলতে পারেন স্যার আপনি ব্যালেন্স শিটে যাওয়ার সময় দুই নামে রাখছেন কেন? দুটোই তো লায়াবিলিটি ছিল। আপনি এইটুকু বললে আমি হয়তো উত্তর দিতে পারি। আবার একটা লং টার্ম, একটা হচ্ছে শর্ট। যেহেতু ডেফার্ড ট্যাক্স লং টার্ম, কেন এটাকে আপনাকে যতদিন পর্যন্ত আপনি এটাকে রিকভার না করতে পারবেন চলতে থাকবে, কিন্তু ইনকাম ট্যাক্স পেয়েবল প্রথম বছরটা পরের বছর অ্যাডজাস্ট করে ফেলতে হয়, তাই না? ওই যে ওভার আন্ডার নাম দিয়ে আমরা অ্যাডজাস্ট করে ফেলছি না? আচ্ছা আমি যেটা বুঝতেছি স্যার, আমার মনে হচ্ছে যে ইনকাম স্টেটমেন্ট তো শুধু একটা ইয়ারেরটাই করতেছি, যার কারণে এখানে জাস্ট প্রত্যেক ইয়ারে যতটুকু ডেফার্ড ট্যাক্স ক্রিয়েট হচ্ছে ওটাই নিচ্ছি। হ্যাঁ আর জি স্যার, আর হচ্ছে ওইটা যেহেতু মানে ব্যালেন্স শিটে গিয়ে নন কারেন্ট লায়াবিলিটিস, দ্যাট মিন্স ওখানে আমাদের 1 বছর 2 বছর 3 বছর আমরা টোটালটাই নিয়ে নিচ্ছি। ব্যালেন্স সিডিটা শো হবে সব সময়, ঠিক আছে? বুঝছেন কিনা? ব্যালেন্স সিডি শো হবে। আবারও বলি, আপনার ফিনান্সিয়াল পজিশনের ডেফিনিশনটা কি? ব্যালেন্স অফ অ্যাসেট এন্ড লায়াবিলিটিস এট এ পার্টিকুলার ডেট, তাই না স্যার? এবং এটা সবসময় বছরের শেষ দিনে, তা শেষ দিনে মানেই ব্যালেন্স সিডি আপনি বলবেন। এই জন্য আপনি দেখবেন 18-19 যে আইটেম গুলো প্রভিশনের ব্যালেন্স সিডি গুলো নিয়ে এসেছি, যদি আপনি অ্যাকাউন্টস করেন দেখবেন টি ফরম্যাটে করলে সব ব্যালেন্স সিডি এই আইটেম গুলো হয়, যেটা আমি প্রথম অঙ্কটা বোঝানোর চেষ্টা করেছি স্যার, ঠিক আছে? ওকে। আর ইনকাম ট্যাক্স পেয়েবল আমরা যেটা পেছনে আমরা নিশ্চয়ই একটু আপুর প্রশ্নে একটু উত্তর দিতে। হ্যাঁ শিওর, আমাদের তো ভালো হয় আপনি বললে। স্যার আসলে আপনি ফার্স্টলি একটা কথা বলছিলেন যে এখানে মানে ইনকাম ট্যাক্সের যেটা ইনকাম স্টেটমেন্টে যাবে সেটা 3টে অংশ স্যার। হ্যাঁ জি। উনি কিন্তু বলতে যাচ্ছে যে ডিফার্ড ট্যাক্সের এই যে ব্যালেন্সটা টেনে নিয়েছে 2018-2019, জি এটা তো টোটাল ইনকাম ট্যাক্স এক্সপেন্সের W1 যেটা করছেন স্যার, ওটা কিন্তু 3টে অংশ, 1,26,000, ওটা কিন্তু 3টে অংশ তো। হ্যাঁ 3টে অংশের যোগফল। হ্যাঁ না স্যার ওইটা তো বুঝছি, আমার প্রশ্ন ওইটা ছিল না। আমি বলছি ডেফার্ড ট্যাক্সে ইনকাম মানে ইনকাম স্টেটমেন্টে ট্যাক্স বাদ দিলাম তো শুধু
2018-তে 30,000, প্রিভিয়াস ইয়ারে কোনো প্রভিশন ছিল না, 19-এ গিয়ে আমি 63,000 পেয়েছি, কিন্তু ওখান থেকে আবার তার প্রিভিয়াস ইয়ারের 30,000টা বাদ দিলাম। আচ্ছা, আমি শব্দ বাদ না বলেন, আমি এক্স চার্জ করেছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা স্যার, এক্সপেন্স হিসেবে চার্জ করেছি। জি 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 স্যার, হ্যাঁ। তো ওইখান থেকে আমি হচ্ছে 33,000 নিলাম। এটা হচ্ছে স্যার আমি হচ্ছে কোথায় ট্যাক্স এক্সপেন্সে বাদ দিয়ে দিলাম, মানে ইনকাম স্টেটমেন্টে চার্জ করেছি। হ্যাঁ জি জি বাদ না, যোগ হবে। কিন্তু আমি যখন ফাইন্যান্সিয়াল পজিশনে নন কারেন্ট লায়াবিলিটিসে এটা টার্মটা দিলাম, তখন হচ্ছে আমি 63,000 পুরোটাই নিছি। আমার কথা হচ্ছে যে ওইখানে 33,000 নিলাম আর এখানে 63,000 নিলাম কেন? আমার কোশ্চেন ছিল এটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি উত্তর দিচ্ছি আপনাকে। ব্যাপার হলো 18-তে কত হিসাব করা ছিল আপনার? 30,000। এই 33 তো তাকে নতুন করে ক্রেডিট করেছেন আপনি। এই 33 নতুন করে ক্রেডিট করে তো 63 তৈরি হবে স্যার। এই যে 33 আপনি ইনকাম ট্যাক্স এক্সপেন্স দেখাচ্ছেন না, তখন আপনি জার্নাল দিয়েছেন কিন্তু ইনকাম ট্যাক্স এক্সপেন্স ডেবিট প্রভিশন ক্রেডিট। আপনি জার্নাল প্রভিশনের সাথে এটা যোগ হবে। হ্যাঁ, আগে যোগ হয়ে বেড়ে গেল। এটা তো ফাইনাল পজিশন। আগে ছিল 30, এখন প্লাস 33। ফাইনান্সিয়াল স্টেটমেন্টে এখন হবে 63। আবারও বলে, আপনি যদি টি সকে যদি লেজারটা নামান, তখন কি হবে? এটা হবে ব্যালেন্স বিডি, তাই তো স্যার? আর আপনার এইটা নতুন করে আইটেমে যোগ হবে, তখন আপনার যাবে ইয়ে থাকবে হলো ইনকাম ট্যাক্স এক্সপেন্স ডেবিট ডিফার্ড ট্যাক্স লায়াবিলিটি ক্রেডিট। ঠিক আছে, তখন এইটা এর সাথে যোগ হবে, তো যোগ হয়ে তার ব্যালেন্সিং ফিগারই হবে 63,000। ঠিক আছে স্যার? যে কারণে এই কথা স্যার, এই যে কিউটিভ প্রভিশনের পার্সেন্টেজ গুলো যেটা যাবে সেটাই তো যাবে, সেটা যাবে। হ্যাঁ, সেটা। তারপর আমি আমার প্রফিট থেকে এই একটা অংশ আর কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে চার্জ করেছি, সংচিতি রাখলাম। হ্যাঁ, সংচিতি রাখলাম বা রিজার্ভ ফাইনাল এক্সপেন্সে আপনি ফিনান্সিয়াল স্টেটমেন্টে চার্জ করে ওই 33 কে আমি ফরওয়ার্ড করে নিয়ে যাচ্ছি, যাতে পরবর্তীতে আমার ডিফার্ড লায়াবিলিটি কে মিট আপ করতে সুবিধা হয়। লাইভ ওকে স্যার, উত্তর পেয়েছেন? ওকে, যদিও না আপনি দেখেন বলেন, বুঝছি, কারণ এখন শেষের দিকে তো। না স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ট্রিটমেন্টটা মনে হয় অনেকটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। হ্যাঁ, আমরা কি লিখেছি দেখেন তো, কি লিখেছি শব্দটা? কিউমুলেটিভ। দ্যাট ইজ, এটা মানে ইট উইল অ্যাড উইথ প্রিভিয়াস, এ নিজে চলবে, আগেটা যোগ হতে থাকবে। স্যার, ডিপ্রিসিয়েশনে আমরা জাস্ট অ্যাসেট থেকে মাইনাস করে আর এটা সরাসরি লায়াবিলিটিতে আসছে, কি কথা? যেভাবে বুঝেন একটু মোটামুটি বললাম না, বুঝলেই হবে স্যার। কারেন্ট ইয়ারের এক্সপেন্সটা আমরা ইনকাম স্টেটমেন্টে দেখাই, আর যেটা কিউমুলেটিভ ব্যালেন্স সেটা আমরা ফিনান্সিয়াল পজিশনে। এবং এইটা আবারও বলি, যখন আপনি এটা অ্যাকাউন্টস করে ফেলবেন না, ওই প্রথম অঙ্কটার মতো, তখন আপনার এই প্রশ্নটা দাঁড়াবে না। কিন্তু আপনি যদি অ্যাকাউন্টস করে ফেলতেন এটা দিয়ে, তখন আপনার কিন্তু কি হতো, 63,000 ব্যালেন্স সিডি তৈরি হতো আর 30,000 আপনার এক্সপেন্স তৈরি হতো। আপনি ঠিকই বলতেন, এক্সপেন্সে 30,000 চলে গেছে। ওই তিনটে এক্সপেন্স যোগ করেই তো আমরা পেয়ে গেলাম হলো ইনকাম ট্যাক্স এক্সপেন্স। ঠিক আছে স্যার? আমরা কিন্তু তিনটে এক্সপেন্স যোগ করেই পেয়েছি এই 33। দেখুন একটু ব্যাকে যাই আবার, দেখুন 1,08,000 ছিল কারেন্ট এস্টিমেশন। ওভার আন্ডারের থেকে আরো 6,000 আমি আমার মিট আপ করার সুযোগ হয়েছে বা অ্যাডজাস্ট করার সুযোগ হয়েছে, আর 33 আমি ডেফার্ড ট্যাক্স থেকে কভারেজ দিয়েছি। ঠিক আছে স্যার? যে কারণে আমার মোট 1,35,000 হলো আমাদের ট্যাক্স পকেট, মানে এক্সপেন্স হিসাবে শো হবে। একটু মনে বুঝাতে পেরেছি? আবারও বলি, ডেফার্ড ট্যাক্স আইটেমটা একটু জটিল, আমি বলছি না সহজ। তো আপনারা যদি জি বলুন স্যার। এই যে ডেফার্ড ট্যাক্সের আমরা যে 2018 সালে যে হিসাবটা ক্যালকুলেশন করি টেম্পোরারি আপনার ডিফারেন্সেস যেটা, আমি তো আপনার অ্যাকাউন্টস করার পরে যে অ্যাকাউন্টসটা জমা দেই ট্যাক্স অফিসে, তখন তো আমি স্যার বুঝতেছি না আমার যে টেম্পোরারি ডিফারেন্সটা কত হবে। বুঝছি স্যার, ওইটা হবে জানি না বলেই তো এই যে প্রভিশন গুলো রেখে যাচ্ছি আমরা। এটা সব এস্টিমেশন, কিন্তু আমরা যা করছি এটা কিন্তু আসলে আপনার একটা এস্টিমেশন। আপনি অ্যাকাউন্টসে এস্টিমেশন করে রাখবেন, যাতে পরবর্তীতে গিয়ে আপনি এই ট্যাক্স দিতে অপারগতা না থাকে আপনার। আচ্ছা আচ্ছা, মানে আমি যে কোনো ফিগার ধরে স্যার একটা হ্যাঁ, আপনি যে কোনো ফিগার বলতে আপনি প্রচলিত টিপিক্যাল যে রেট থাকে, যেমন আপনি কাজ করেন না, এখন ধরেন ভ্যাট নিয়ে কাজ করছেন, আপনি তো জানেন বাংলাদেশের স্ট্যান্ডার্ড কত আছে, 15। আর আপনি বলেন না আমি স্যার 1% রাখবো, তাহলে আপনি তো নিজে আটকে যাবেন আপনার পরের বার ভ্যাট দেওয়ার সময়। ঠিক আছে না? তার মানে আপনি টিপিক্যাল রেট বা স্ট্যান্ডার্ড রেটটাকে মাথায় রাখবেন। আমরা কিন্তু এগুলো কিন্তু অ্যাকচুয়াল ঘটনা ঘটলো, যখনই আপনি অ্যাকচুয়াল ট্যাক্সটা দিচ্ছেন তখনই অ্যাকচুয়াল ঘটনা ঘটছে, এবং তখন থেকে আমি বিয়োগ করে করে আগাতে পারছি। ঠিক আছে স্যার? ওকে, তাহলে যদি আমরা বলি যে আজকে আমরা যেটা শিখলাম বা গতদিন চেষ্টা করেছি, সেটা হলো যে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ ইনকাম ট্যাক্স এক্সপেন্স। এবং আমরা এখানে ভাবছি হলো 2-3টা আইটেম আপনাদের মাথায় রাখতে হবে বা আমরা মাথায় রাখবো। নাম্বার 1 অ্যাকাউন্ট ইনকাম ট্যাক্স এস্টিমেশন, another one over or under estimation বা provision, and the third one deferred tax provision। এই তিনটা আইটেমকে আপনাকে মাথায় রেখে আলাদা করে বিবেচনা করবেন। আপনি যদি কারেন্ট ট্যাক্স এস্টিমেশনের সাথে ডিফার্ড ট্যাক্স মিলায় ফেলেন তাহলে সমস্যা হয়ে যাবে।
ঠিক আছে স্যার? কারেন্ট ট্যাক্স এস্টিমেশনটাকে আমরা ইনকাম ট্যাক্স পেবল বলছি কেন? মানে সেটা ফাইনান্সিয়াল পজিশনে এর কারণ হলো আমাদের যে আমরা সাধারণত ট্যাক্স পে করি আফটার 1 ইয়ার, যে বছরে চার্জ করি আমি তার পরের বছরে দেই। এই জন্য এটাকে আমরা কারেন্ট লায়াবিলিটি এই অর্থে বলছি। আমি কি বোঝাতে পেরেছি স্যার? কিন্তু ডিফার্ড ট্যাক্সের বৈশিষ্ট্য তা না। ডিফার্ড ট্যাক্স চাইলে আরো 3, 4, 5, 6 বছর পরেও অ্যাডজাস্ট হতে পারে, কিন্তু কারেন্ট ট্যাক্স এস্টিমেশনটা অ্যাডজাস্ট হয়ে যাবে পরের বছরেই, এবং ওই অ্যাডজাস্টমেন্টের কারণে তৈরি হচ্ছে ওভার অর আন্ডার। জি স্যার। ঠিক আছে স্যার? তাহলে আমরা 3টে আইটেমকে ভাববো, এবং এইটা আপনি যদি জার্নাল দিয়ে ভাবেন তাহলে আরো ক্লিয়ার হবে। বিশেষ করে ডিফার্ড ট্যাক্সের জার্নালগুলো মাথায় রাখবেন, এবং আমি আশা করি আপনারা এটা আপনাদের বোধগম্য হবে, বা আপনারা একটু প্র্যাকটিস করবেন হাতে হাতে। আর অতীতের যে বিভিন্ন অঙ্কগুলো আসছে, আর একটা ব্যাপার হলো এরকম অঙ্ক আমাদের ক্লাসের শুরুতে ছিলাম না স্যার, রেকর্ডিংটা কি পাওয়া যাবে স্যার? কোনটা স্যার? এই আপনার ক্লাস রেকর্ডিংটা স্যার। আমি তো রেকর্ড করার সুযোগ আমার নেই। আমি এটা গ্রুপে পাবেন আশা করি হোয়াটসঅ্যাপে। আই এম অনলি পার্টিসিপেন্ট। এটা রেকর্ড হয় সম্ভবত আপনাদের হেড অফিস থেকেই। আমি জানি না আমার রেকর্ড করার সুযোগ আছে কিনা, আমি রেকর্ড করছি না, এটা হেড অফিস রেকর্ড করে রাখতে পারে। তো যাই হোক, আমরা মনে হয় আজকে গ্রুপের ইয়েটা একটু দিয়ে দেন কাইন্ডলি, যার কাছে আছে। আচ্ছা ঠিক আছে, একটু খুঁজেন পাবেন, চেষ্টা করেন, কিছু দিকে গেলেই পাবেন। ওকে ডিয়ার পার্টিসিপেন্টস, আই উইল সেন্ড অনলি মাই স্লাইডস। আমি আর কিছু পারবো না, আমার স্লাইড দিতে পারবো স্যার। ওকে স্যার। ওকে স্যার। ওকে স্যার, as it is. Okay. So finally I am giving a heartfelt thank from my corner. আপনারা অনেক কষ্ট করে এই বিকাল বেলায় ক্লাসে জয়েন করেছেন। আশা করি আগামী দিনগুলো থাকবেন, আমাকে সহায়তা করবেন। আল্লাহ হাফেজ। স্যার একটু কথা ছিল। বলুন স্যার। স্লাইডগুলো পাচ্ছেন না স্যার, কিভাবে পাবো স্যার? এক মিনিট, যেটা পাচ্ছেন না হয়তো তার ইমেলে ভুল আছে। আমি কিন্তু কালকেও স্যার মেল করে দিচ্ছেন স্যার, মেল দিচ্ছি আপনারা। আমিও পাচ্ছি না স্যার। আমরা পাচ্ছি স্যার। তাহলে গ্রুপে নিয়ে নিন একটু। হ্যাঁ জি বলুন, কি একটা গ্রুপে মেল আইডি গুলো দিয়ে দেন, মেল করে দিব। একজন ম্যাম প্রশ্ন করবেন, কি বলুন স্যার? জি স্যার, সেটা হচ্ছে কি আপনি যে কোনো দিন একটু এক্সট্রা যদি টাইম দিতেন, সেটা হচ্ছে লেকচার 3 তে আমার একটু প্রবলেম ছিল। ক্যাপিটাল ট্যাক্স যে ক্যালকুলেশন গুলো আপনি করাইছেন ওগুলাতে স্যার একটু প্রবলেম ছিল। স্যারের নাম্বারটা স্যার পাওয়া যাবে? স্যার আমি একটু বলি আপনাদের উদ্দেশ্যে, একবারেই বলি। আপাতত ক্লাসগুলো ডিজাইন করা হলো সেন্ট্রাল থেকে, আপনার হেড অফিস থেকে, ঠিক আছে স্যার? তো আমার ইচ্ছা আছে আমি আমার এই শিডিউল 30টা ক্লাস শেষ করি। এই শেষ করার পরে কিছু প্রবলেম থাকলে আমি একটা বা দুইটা আমার নিজস্ব জুম অ্যাকাউন্ট থেকে ক্লাস নিব, ঠিক আছে স্যার? ওকে। আর আপনার ইমেল আইডিটা লাগবে স্যার। আমার ইমেল আইডি, আমার নামটা দেখুন তো দেখা যাচ্ছে এখানে স্যার। এরপরে fcma@gmail.com। fcma জি শেখ জিয়াউল ইসলাম fcma@gmail.com। ওকে। তো টোটালটা শেষ না করে এই যে ইনকাম ট্যাক্স শেষ হলো, এরপরে মানে চ্যাপ্টার ওয়াইজ একটা করে না স্যার, হয় কি আমি বলি, এই রোজার সময় তো মানে এখন শিডিউল ক্লাসটাই শেষ করা যাবে কিনা এটা হলো বাস্তবতা। আমরা শিডিউলটা শেষ করি, আমি আশা করি দিতে পারবো। আপনার যদি জুন পারও হয়ে যায়, আমি পরীক্ষার আগে হয়তো দিব। হ্যাঁ স্যার, আপনি একটু ভরসা রাখুন। ওকে। তো সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন যিনি আছেন কাইন্ডলি একটু আমাকে অ্যাড করে নেবেন নাম্বারে। মামা খেলবি?